ভাবিও নি। আপনি আজকে যে গল্পটা এখানে বলতে এসছেন সেই ধরনের গল্প তুমি প্রচার করেছি বহুত, তারপরেও গল্পগুলো শুনে এই ভুলটা আসলে নিজের জীবনে কেন হলো? আমি এটা বুঝতে পারিনি যে আমার জীবনে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, শুনি আমরা একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে আপনি বলতে চান, বলুন প্লিজ। আমি আমার বাড়ি থেকে বলতে চাই। জি। যখন ক্লাস 4-এ পড়ি, আমি ক্লাস 2005-এ, এটা তখন পরীক্ষা দিই, ফাইনাল পরীক্ষা। তো পড়ালেখা মন তেমন একটা বসতো না, তো ফ্যামিলির দিকে খুব দুর্বল ছিলাম। তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল সাথে, ও আমার মতো এরকমই লেখাপড়া করতে চাইতো না। তো আমি তো ঢাকা চিনতাম না তখন কী করলাম, পলায়া ঢাকা এসে বললাম লঞ্চে আসলাম, সদরঘাট নামলাম, দোলাই খেললাম। আর চাচা চাচিরা থাকে, দোলাই খেলা আমি চিনি না, এখন যাবো কীভাবে? মানুষ সেদিকে ভাই দোলাই খেল যাবে কীভাবে? তো রাস্তা দেখাই, তো টাকা ছিল না যে যাবো দোলাই খেল। তার আগে আমি একটু পজ দিচ্ছি, আপনার ফ্যামিলি সম্পর্কে একটু আমাকে বলেন। আপনার ফ্যামিলি সম্পর্কে আব্বা আম্মু, আমরা 2 ভাই 1 বোন, আমি বড়, বোন বিয়ে হয়ে গেছে। জি। আর ছোট ভাই। তো বাবা কি করতো? কৃষক ছিল, গ্রামের কৃষক। আর ক্লাস 4-এ আপনি ধোলাইখালে মানে ঢাকায় আসতে যাচ্ছেন, জি। কারণটা কি? মানে ভালো লাগতো না লেখাপড়া। বাড়ি যেন কোথায় ছিল? শরীয়তপুর থেকে ঢাকা তো কাছাকাছি। জি। লেখাপড়া ভালো লাগতো না, এই কারণে আপনি ঢাকা চলে আসছেন। জি। তো কি করবেন ঢাকায় এসে, কোনো প্ল্যান ছিল? প্ল্যান ছিল যে ঢাকায় সেটা কাজ করব, এবং যার সাথে এমন একটা মালিকের সাথে যাতে সম্পর্ক হয়, যার সাথে সারা জীবন থাকা যায়, তার দ্বারা তাকে ধরে জীবনে কিছু করব, এরকম একটা চিন্তাধারা ছিল। আচ্ছা, ঠিক আছে, তো বলেন তারপর। তো ধোলাইকাল আসলাম, এখন চাচিগো বাসায় যাব, চাচিগো বাসা আমি চিনি না। তো আমার একটা চাচা আছে মাইজা কাকা, হ্যাঁ নাম হলো হাসিন মোল্লা। তো হ্যার বাসা আবার দুপখোলার এদিকে, ওই দুপখোলাটুকু আমি চিনি রাস্তাটা। তারপরে সেই রাস্তাতে গেলাম, দুপখোলা তেমন একটা চিনতেছি না, লোকেরা জিজ্ঞাসা করতেছি দুপখোলা মাঠ, সেখানে গেলে আর কি চিনতে পারতাম। তো মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমি সেখানে গেছি। তো আমার চাচির একটা বাড়ি থাকতো, 3 তলা থাকতো, ছাদের উপরে বাসা ছিল, টিনের উপরে চাল ছিল টিনের। তো সেখানে গেলাম, সেখানে আমার 2 চাচা থাকে, মাইজা কাকা আর হাইজা কাকা। তো হাইজা কাকার বউ হ্যাঁ একটু মিজাজ বেশি আর কি, পছন্দ করতো না কেউ আসলে। তো আমার মাইজা কাকার ঘরে যা বসলাম, দেখলাম এরা ঘুমায় রয়েছে। তারপর ডাক দেওয়া ঘরে বসলো, নাস্তা খাইতে আসলো, নাস্তা আমি খাই নাই, আয়া পড়ছি। আব্বা খুঁজতেছে, তখন আব্বা ঢাকা থাকতো, এখন বর্তমানে গ্রামে থাকে। ঢাকায় থাকতো, দোলাই খেল, সে জানতো না আমি এসে পড়ছি। কিন্তু তারপরে আমার আম্মা আমার চাচিকে ফোন দেওয়া বলছে যে এই ব্যাপার, বিল্লা তো বাড়ি থেকে পলায় গেছে গা, পরীক্ষা দেয়নি, পরীক্ষার টেবিল থেকে গেছে গা। তারপরে আমি ওখানে একটা মসজিদ আছে নারিন্দা, দক্ষিণ বসুন্ধী বড় মসজিদ, ওই গেটের সামনে বসে রয়েছি, কি করবো, অনেক ক্ষুধা লাগছে, কাঁদতেছি ক্ষুধায়। এখন আমি চিনিও না কারো বাসায়। তারপর একটা হোটেলে ভাবতেছি কাজ করব, ছোট একটা হোটেল ছিল। তো তার আমি জিজ্ঞেস করি, আঙ্কেল কাজে নেবেন আমাকে? পরে কয় তোর বাড়ি কি? আমি কি বাড়ি শরীয়তপুর, না সরি, আমি বললাম আমার বাড়ি স্নানঘাটা, মানে আমার গ্রামের বাড়ি যেটা, আমি জেলা টেলা এসব বুঝতাম না তখন। পরে আচ্ছা কাজ করবি, তুই করতে পারবি, এত ছোট বয়স। এর ভিতরে আমার আব্বাই আমার আয়া পড়ছে, ওই যে হোটেলটা, হোটেলের সাথে একটা গলি আছে, ওই গলি থেকে ম্যাচ থাকে, সেখান থেকে আব্বা বেরিয়েছে, দেখা আমারে। আমি আবার ভয়ে কোনো কথাটা তো বলি নেই। সে বললো তুই এইদিকে কে লেগা? তখন আমারে কয়, তখন খুব রাগে বলতেছে তুই এদিকে। তখন আমি বলতেছি আমি বাইর থেকে আয়া পড়ছি, স্কুলে যাবো না, পরীক্ষাতে আয়া পড়ছি। তো কিছু কয়নি। তো আমার ওই যে ফ্রেন্ডটার আমি নিয়ে আয়া পড়ছি, ওর আব্বা ওরকম খবর পেয়েছে যে ঢাকা। তখন আমার 2 বন্ধু মিলে ঢাকায় এসেছিল। জি। ওর বন্ধুর বাপে আবার দেশে আবার আয়া পড়ছে, খবর পায়। ওর বন্ধু বাপে আবার গ্রামেই থাকে, ওদের কেউ নেই ঢাকা। তো আয়সা পড়ছে পোলারে খুঁজতে, তার লাগে আমারও বুঝায় না, 100 টাকা দিয়ে পাঠায় দিছে লঞ্চে। আমি আবার আইছি, সে পরীক্ষা তো দিতে পারি নাই। তারপরে আবার পরের বছর পরীক্ষা দিলাম। তো ভাল লাগে না, কারণ মায়ের কি আমার ভাল লাগে না, আমি কাম করুম, নাহলে আমার দেশটা দোকান লেগে দাও। মায়ের দিত না, এত অল্প বয়সে কী করবি তুই, পড়ালেখা করেই ভালো। তারপরে আমার এক দূর সম্পর্কের ফুফাতো ভাই ছিল, ওর আব্বা মারা গেছে ইদানিং, কখন অসুস্থ ছিল। আর ওর আম্মা ওর ছোটোবেলায় রেখা চলে গেছে অন্য একজনের কাছে। তো ও আবার ঢাকা ঢোকা চিনতো, সব আমার থেকে ভালো বুঝতো, লেখাপড়া তখন একটুও করেনি ও আমার বলতেছে তুই ঢাকা যাবি? আমি কই হ ভাই যাবো, দেশে ভালো লাগে না, ঢাকা যারা কামে কমে লাগাই দিছে আমারে। আমি বলতেছি যাবো, তুই নিবি আমারে? আমি তোরে নিবো, কিন্তু মামির তার করতে পারবি না। ওই আমার মারে তোমার মামি ডাকতো, যেহেতু আমার ফুফাতো ভাই। তারপরে কয় ঠিক আছে আমি তোরে জানামো। 2-3 দিন পরে আমি কই কিরে যাবি না? তো কয় যামো, ভাড়া ভরা টা জোগাড়লেই। পর ওর আবার নানির কাছে থাকতো, নানির তারে 200 কয় টাকা জানি খেয়াল নাই, এরকম নিছে। নিয়ে আমার কইলো ভাড়া তো লাগবো না, আমাকে মতো ছোটো মানুষ, খাইতে যা লাগে। তো পলায়া লঞ্চে ওইটা ঢাকায় পড়লাম। দোলাই খেলা যাইনি, সদরঘাটে সকাল তেলা বিকাল 5টা বন্ধু ছিলাম, আসরে জানে পরপর। শীতের দিন ছিল, মানে ঠান্ডায় থাকতে পারি না, কিছু আনি নেই, কী করবো। মানে পরে টার্মিনালের ভিতরে বসে রয়েছি, বাইরে এলে ঠান্ডা লাগে, মানুষজন চলাচল গরমটা একটু লাগে।
তো সেখান থেকে বের হয়ে গেলাম, ওখান দিয়ে অনেক হিরুঞ্চি পোলাপেন দেখা ডরাই গেছে গা। তো ও তো আবার ডরেনি, ও আগের থেকে ঢাকা আসা যাওয়া ছিল। তো বের হয়ে গেলাম এখান থেকে, বের হয়ে আমরা আবার সেই দোলাই খেলাম। দোলে খেলে আয়া আমার আব্বাই আমার জিগিতেছে, দেখ তুই যে লেখাপড়া করবি না, আমি করিনি লেখাপড়া, বাড়ির যে দলিলপত্র কাগজপত্র আছে এগুলি যদি তুই না বুঝোস তাই জায়গা জমিন কেমনে বুঝে রাখবি। তখন গেছে আমার ভালো লাগে না, আমি লেখাপড়া করব না। তখন আমি আর কথা শুনি নেই। তারপরে ওই যে হোটেলের কথা বলছিলাম, হ্যাঁ যা কইছে ভাই আমার প্লটে রেখা দেন, খাওয়াইলো রেখা দেন। 10-15 দিন কাম করার পরে আবার এসে দেখ, তুই এখন চিন্তা কর, সামনে তো ফাইনাল পরীক্ষা, তখন আমার পরীক্ষা এসে পড়ছে সামনে, 2-3 মাস বাকি ছিল আর কি। তখন আমি বলতেছি না আমি যাবো না, আর ভালো লাগে না, আমি আর বেশি করবো না, মেনতে অন্য জায়গায় যাবো, গ্যাসা খুঁজে পাবে না। সেই ভয়ে আর কি আমার তেমন একটা চাপ সৃষ্টি করে নেই। তার ওইখানে আমি 6-7 মাস ছিলাম। 6-7 মাস থাকাতে আমার বেতন দিত মাসে 500 টাকা, 3 বেলা খাওয়া। আমি কি 500 টাকা আমার পোষায় না। কি কাজ করতেন? হোটেলে ওই যে নাস্তা নুস্তা দিতাম, মানে হোটেল বয়ের কাজ? জি বয়ের কাজ, নাস্তা নুস্তা এনে দিতাম। তো ওইখান থেকে আমি বের হয়ে ইসলামবাগে গেছিলাম। ওইখানেও একটা বন্ধু থাকতো আমার, দেশি ভাই আর কি। ওর ওইখানে যা পরিচয় করলাম, দেখবে এটা কাজে লাগাবি, তুই কী কাম করবি এ বয়সে ঢাকা আইসোস। পরে ওর ওখানে একদিন ছিলাম, একদিন থেকে আমি আবার দেশে গেলাম গা। মানে এই কাম ভালো লাগে না, হোটেলে কাম মানুষে ঢাকায় মানুষ অনেক মুখ খারাপ করে, এই ঢাকা বাপ মাও গালাগালি করে। পরে ওখান থেকে গেছি আমি না কই, বেতনে নিয়ে নেই। পরে আবার দেশে পাঠিয়ে দিল। দেশে যাই আমি 1 বছর ছিলাম, কোনো লেখাপড়া করিনি, ওই বাড়িতে ঘুরছি গাড়ছি খাইছি। কিন্তু সে আমার বই নেওয়ার কথা, তোমার পোলা যে আমি রাস্তা দিয়ে ঘুরে ফেলে পোলাবেন লাগে সেটা দেখো, নেশাবানি করবো দেখো। মায়া আবারও কইতো না ওইগুলো করবো না, আমি কিছু খাই না, কোনো নেশাবানি এখনো করি নেই। পরীক্ষা তো আমি দেই নেই, গেল গা ঈদ আইসা পড়ছে, আব্বাই আহে নেই, জিদ করে আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি দেখা। পরে ঈদের দিনকে সকালে আমার লেগে জুতা আনছে, প্যান্ট আনছে, আমি অনেক খুশি এগুলো পায়া। একটা প্যান্ট কিনা দিছিল, প্যান্টটা একেবারেই কম দামি ছিল, যে বইলে ঘোছায়া যেত গা, একদম খুব নর্মাল প্যান্ট ছিল। আমি বললাম এই প্যান্টটা আমি হিন্দম না, অন্য প্যান্ট বানাই দিতে হইব। তখন একটা মিথ্যা সান্ত্বনা দিল, আমি বুঝতে পারছি এটা কয় আমি দিতে পরে আবার ভালোটা বানাই দিব না, আপাতত ঈদটা পার করো। আচ্ছা পিনলাম। তখন আমি কই আমি একটা ভালো প্যান্ট চাইলাম, কিনা দিলেন না। এর লেগে আমি ঢাকা থাকতে চাইছিলাম, নিজেরটা নিজে যা লাগে নিজের সব চাহিদা পূরণ করতাম। তারপরে আইলাম ঢাকায়। ঢাকায় এসে আমার এক দূর সম্পর্কের চাস্তো ভাই, ওর নাম হচ্ছে রিপন, আমার আব্বার ফুয়াতো ভাই লাগে ওর বাপে, ওই রিস্তায় আমার আবার চাস্তো ভাই লাগে। ওর এখানে ইসলামবাগ গেলাম, মাশরুমের বোতল আছে না, ছোট কালো বোতল মাশরুমের, ওই বোতলের কারখানা আমার কাজে লাগাইলো। 2500 টাকা বেতনে, 2 বেলা খাওয়াইব, সকালে আলু ভাত ডাল খাওয়াইব। ওইখানে 1 মাস 10-12 দিন করছিলাম, বেতন দিব এর মুহূর্তেই মালিকের পোলার লাগে আমার লাগে একটু ক্যাচাল হয়েছে, যে মানে একটু বাপ দেখাইতে বেশি, চুল টুল বড় ছিল তো, ওরা আবার দেখা যেত শিল্পী ইমন খানের মতো। আমি বলতাম ভাই আপনার অনেক ভালো লাগে, অনেক সুন্দর চেহারা আপনি, এখন এমনটা থাপ্পড় দিছে। তখন আমি কাচের বোতল দেওয়ার মাথা হইতে বাইরে মেরে মায়া পড়ছি। এর ভিতেই আমার আবার শখ ছিল আমি অভিনয় করবো আর কি, খুব শখ ছিল স্কুল থেকে অভিনয় করব, ডান্স করব। তো আমার আরেকটা ফুয়াতো ভাই আছে, ওর আব্বা আবার মারা গেছে। ওরা আমি জিজ্ঞাসা করতেছি, দেখ আমার অনেক শখ, আমি কি করুম, আমার অভিনয় করতে মন চাইতেছে, আমি কই পাবো এইগুলা। ওর সাথে এই কথা বললা চলে গেছে গা। তো ওই বেতন আনতে যাবো, আমার ভয় লাগে বেতন আনতে যেতে। আমার চাস্তো বাড়ি কই, রিপন ভাই আমার বেতনটা কি দিব? তুই মহাজন মহাজন দিতেও পারে। মহাজনের আমি ফোন দিছি, সালাম দিয়ে করলাম ভাই এই ব্যাপার, আমার বেতনটা কি দিবেন, খুব দরকার। কয় তুই তাই 15 তারিখের পরে আয়। ওই বেতনটা আনতে গেলাম, বেতনটা এনে নিয়ে আয়া পড়লাম। তারপরে আমার ওই ফুয়াতো ভাই আছে, ওরে বললাম আমি অভিনয় করুম, কি করে করুম, একটা সাইজ হাইট পাইছি, 1000 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। তো ওরা আমি বলতেছি আমার একটা স্যার আছে, হ্যাঁ তো 1000 টাকা লইয়া তোরে দিতে পারো আমি। তো এই স্যারের কাছে গেলাম, হ্যাঁ একটা মুদির দোকান ছিল, এই মুদির দোকান আমার কাজ দিলে আর বুঝাই বললাম স্যার এই ব্যাপার, ঠিক আছে তোমার আমি 1000 টাকা দেবো। তার আবার একটা মেয়ে আছে কিন্তু ছেলে নেই। আচ্ছা। ও আমার বলতো তোমার আমার ভালো লাগছে, তুমি খুব সুন্দর, তুমি আমার ছেলের মতো থাকো, অন্য জায়গায় কাজ করলো তো আজীবন থাকতা, তো আমার কাছেই থাকো ছেলে হিসাবে। বিষয়টা মেনে নিতে পারতাম না। দেখেন স্যার আমার তো বাপ মা আছে, আপনার কাছে আমি কীভাবে থাকি, মহাজন হিসাবে থাকো। আচ্ছা ঠিক আছে। তার একটা মেয়ে আছে, তার বাড়িতে আমি আসা যাওয়া করতাম, তার ওয়াইফ এটা পছন্দ করতো না, একটা সে মেয়ে শিয়া নামে 12-13 বছর মেয়ে, তো বড়ই একটা। আপনার বয়স তখন কত? তখন আমার বয়স আনুমানিক 13-14 সর্বোচ্চ। আচ্ছা, ওর চেয়ে 1-2 বছর বড়? হ্যাঁ এরকমই হবে একটা। ওকে। ওই মেয়েটার সাথে দুষ্টামি আমি করতাম, তো একরকম না ওই মেয়ের সাথে আমার একটা প্রেম হয়ে যায়। ও বুঝতো না আমি ইমোশনাল, আমার সাথে গেলে কথা কইতো মেয়েটা। কয় ওরা আবার আমার রাসেল লোকে ডাকতো, ওই স্যারে আমার নাম দিছে রাসেল, কয় বিল্লার নামটা ভালো লাগে না, আমি তোমার রাসেল কমু। আচ্ছা স্যার রাসেল বললেন। তো বলে রাসেল তোমার আমার অনেক ভালো লাগে। আমি কই দেখো তুমি ছোটো মানুষ, আর তোমার আম্মু যে বেজাত আমার খায়া লেবো,
না আমরা জানবো না, তোমার লাগে আমি কথা কমনে। হ্যার বাসায় 2টা ঘর ছিল, একটা ঘর আবার আমাকে দিছিল, সেই ঘরে আমি থাকতাম। ও আবার রাতে এসে আমার সাথে গল্প করতো, কিন্তু ওর আম্মু এটা পছন্দ করতো না, অনেক শাসন পালন করতো, আর আমারও অনেক গালাগালি করতো নোংরা বাসায়। তারপরে আমি কী করবো, আমি বলছি স্যার আমি জামুকে, এখানে আমি থাকুম না, আমি আমার চাকরিটা না বলে দেন, আমি অন্য জায়গায় চলে যাব। তা কয় অনেক কান্দাকারি করতো, মানে বুঝতে পারলাম না আমি কেন যে এত কাঁদতো, আমি সব কিছুই বুঝতে পারতাম না, অনেক অজরে কাঁদতো। আমি বললাম স্যার আপনার কান্দেন কেন, পুরুষ মানুষে এইভাবে কেন কান্দাকারি করেন? আমি তারে বুঝাইতাম চোখের পানি। আপনার স্যার আপনার জন্য কাঁদতো? জি, আমি তার কাছে চলে যাব দেখে। আচ্ছা। তার কোনো ছেলে সন্তান নেই। ও আচ্ছা আচ্ছা। একটা মেয়ে শুধু, কিন্তু তার ছেলে, তার একটু বলে নেই এখানে, তার ওয়াইফ ওষুধ খেতে খেতে মানে শুনছি মানুষের মুখে নার জ্বালায় ফেলেছে, সন্তান এতে হবে না। ওই ক্ষেত্রে আমার এটা খুলেই বলছে, দেখো লজ্জার কিছু নাই, এই ব্যাপার যার জন্য তোমার আমি ছেলে হিসেবে রাখতে চাই। আমার মা লাগে, মা করলাম মা দেখো এই ব্যাপার কয়, থাক সমস্যা কি, পড়ালেখা তো করলি না, চাকরি করে খায় এক জায়গায়। এই বিষয়টা না আমার মায়ে যখন একটু সাপোর্ট দিল, আব্বার লাগে তখন একটা শেয়ার করতো না, আমার আব্বার লাগে আমার কথা কখনোই বলতো না। তো আর বললাম আচ্ছা ঠিক আছে স্যার আমি যান থাকুম। মানে হ্যাঁ আমাকে তো বিশ্বাস করে না আমি যে থাকুম। পরে হ্যাঁ বাপ মা যে কবরস্থানে মরে গেছে, যেখানে দাপন দিচ্ছে ওইখানে গেছে, কবরের মাটি ছোঁয়ায়, কবরের তুমি মাটি ছোও। আমি স্যার আমার মুখের জবান, আমি বলছি থাকুম, কোনো সমস্যা নেই। তো না তুমি আমার কবরের মাটি ছুঁইবা, মাটি ছুঁইলাম। তো আমি বলছি ঠিক আছে যান, জবান দিলাম, কসম খেলাম, কিন্তু আমার একটা শখ আমি অভিনয় করুম। এখনকার ঠিক আছে তোমার আমি অভিনয় দিম, তোর সব চাহিদা আমি পূরণ করুম। তারপরে এর একটা ছাত্র ছিল নাম বাপ্পি সাহেব, নাম ডান্স মাস্টার, অভিনয় করে, এর সাথে আমার একাডেমিতে ভর্তি করাইলো, কোনো টাকা পয়সা লাগে নাই। আর এই থিয়েটার নাম ছিল গ্রামীণ থিয়েটার, আর ডিরেক্টরের নাম ছিল হাসান মহরতি, পুরান ঢাকা লালকুঠি। ওইখানে তার আমার রেসেল নিত, মানে খুব লজ্জা পাইতাম, অনেক মেয়ে না কি হাসাহাসি করে, আমি খুব শরম পাইছি। আমিও গেছিলাম খুব ফিটফাট হয়ে, অনেক স্মার্ট হয়ে গেছিলাম। তারা নাম দিল প্রিন্স, তোমার নাম প্রিন্স। আমি কি আমার নাম তো রাসেল, না রাসেল নামটা চলবে না, এখানে প্রিন্স নামটা দেবো তোমাকে, তুমি সবার ছোট আছো, তোমাকে সবাই আদর করে এই নামে ডাকবে। আমি জি স্যার। আমি 30 থেকে 35টা মঞ্চে নাটক করছি, এবং শাহবাগ পাবলিক লাইব্রেরিতে অনেকটা শো করছি। তো ওই দিক দিয়ে না আমার খুব ভালো লাগতেছে, আমি অনেকটা আগে বাড়াইতেছি। তো ওইখানে আমার একটা ডিরেক্টর এসে বলে তোমার নাম কি প্রিন্স? তো একটা অনুষ্ঠানে আমি নাচছিলাম, সেটা দেখে সে আমাকে পছন্দ করছে। আচ্ছা তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। দিল, টিভি নাটকে কাজ করবো? আমি কই স্যার আমি যদি চান্স পাই অবশ্যই করবো, অনেক স্বপ্ন আছে টিভি নাটকে আমি আসবো। উনি আমার নাম্বার নিল, 4 মাস পরে ফোন দিছে। তখন আমি অসুস্থ, জ্বর অনেক। বললাম স্যার আমি অসুস্থ, তো এখন আমি কোনো জায়গায় আসতে পারবো না। তোমার সাথে কথা বলে জি স্যার বলেন। তুমি আগামীকালকে সকালে আমার সাথে শুধু একটু দেখা করো, কথা বলে আমি তোমার সাথে চলে যাব। তাহলে স্যার আমার বাসায় আসতে হবে। তো আমার বাসায় ছিল নারিন্দা দক্ষিণ বসন্তী। তো সেখানে সে আসলো মোটরসাইকেল দিয়ে, আসার পরে তার একটা কার্ড দিয়ে দিয়েছে আমারে। সেই কার্ডটায় বললো যে তুমি যখন সুস্থ হবা, টোটালি ফ্রি হবা, যখন আবার থিয়েটারে যোগদান করবা, তখন তুমি আমার সাথে যোগাযোগ করবা। তার সাথে আমি যোগাযোগ করি নেই। একের পর এক আমার অফার আসতেছে, বিভিন্ন জায়গায় বিক্রমপুরে যাচ্ছি, তারপরে মানে বিভিন্ন জায়গা থেকে আমার ফোন আসতো। তখন আমি বলতেছি না আমি এখন করতেছি না, আমি আর পড়ালেখা করতেছি। তখন আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছি। এই লাইনে ঢোকার পরে দেখতেছি এখানে লেখাপড়া ছাড়া কোনো দাম নেই। ওই স্যারেরে তখন আপনি থেকে তুমিতে চলে গেলাম, মানে আমিও একরকম হয়ে গেলাম তার সাথে। ঠিক আছে থাকি, সমস্যা কি। তখন আমি বলতাম আমার না অনেক শখ, ওই যে ঢাকা শহরে বাত্তি বুত্তি বিয়ে শাদী হয়, এরকম আমার বিয়েতে বাত্তি জ্বলবো, অনুষ্ঠানে হইব, ডিজে হইব, এগুলো অনেক ইচ্ছা আমার। একটু তুমি আসলে পূরণ করবা। ফোনে কথা বলতাম, মাধবী আমি তোমার সাথে কিন্তু ফোনে কথা বলবো, বাট ঘুরতে যাওয়া, ভালোবাসা, আবেগ, ইমোশন এসব কিছুই কিন্তু আমি পারবো না করতে। কারণ আমার জীবনে অনেক বড় প্ল্যান আছে, আমি অনেক বড় হব, অনেক নায়ক, আমার অনেক ইচ্ছা, আমি ফিল্ম স্টারে ছবি করব, অনেক স্বপ্ন ছিল। তো আমার বলতেছে ঠিক আছে সমস্যা নেই, আমার ফ্রেন্ড হিসেবে কথা বলবো। বলতে উপরতে আমি কিরকম জানি একটু দোয়ানো হয়ে গেলাম, কারণ ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। মাধবীর সঙ্গে? জি মাধবী, কারণ ভালো লাগে না, কি করুম। এটা আবার স্যার কিন্তু জানতো না এসব। তো একদিনকে হঠাৎ করে ও আমারে মানে পানি ছিটা মারে, ওই যে রিহার্সেলের পরে যে বিরতি দেয় 5 মিনিট, এসে করে পানি ছিটা মারে। এটা স্যার দেখা ভালো, পানি ছিটা দিল গা, মানে ও আমার অ্যালার্ট করলো এখন রিহার্সেলটা আমার শুরু হবে। মিথ্যা কথা বলে এড়াই দিছি। তখন থেকে সে আমার ডাউট করতে লাগলো ওই মেয়েটার সাথে। আপনার স্যার? জি স্যার ডাউট করতে লাগলো, ওই মেয়েটার ফলো রাখলো। যখন রিহার্সেল শেষ হয়, আমরা যখন যার ঠিকানা চলে যাই, ও আমার ওরা আমি শিখিয়ে দিয়েছি এখন আমার থেকে কথা কম বলবেন, ইশারা দিয়া শুধু বাই বাই টাটা টাটা বলতো। এটা স্যার দেখছে, কই তোমার হাত দেখাইলো কে? স্যার আমি কেমন রকম এটা আমি জানি। পরে আমার সাথে সে অনেক বিহেভ করে, অনেক রাগারাগি করে, এর লেগে তোরে আমি এত কিছু করছি, তোরে এত দূর আগে আনছি, এত টাকা পয়সা খরচ করি, মেয়েগো পালায় বলে তোর আমি জীবন আমার লক্ষ্য মধ্যে নিতে পারব না, অনেক কথাবার্তা শুনাইলো। তারপরে এই করে করে না, আর তার বউ একদিনকে হঠাৎ করে আমার ডাকাইছে,
আমি মনে হয় ভয়ে যাচ্ছি না নাকি কি কোনো কিছু না ফ্ল্যাশ হয়ে গেল না কিছু কইলো। আমি বসে গেলাম, চাচি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয় তোর সাথে কথাটা কি ছিল আমার? চাচি আমি তো কথা দিছি চলে যাব কিন্তু পারতেছি না, এখন আমি কি করুম? হ্যাঁ আমার এই ব্যাপারে এই কসম দিছি, আমি কয়ে দিছি। এখন এগুলো আবার স্যারের পাশে আবার একটা জানালা ছিল, স্যারে আবার এগুলো কেমন জানি শুনছে, আমার বলে না হাজা করে কহ তুই আমার বউরে কি করছিস, মানে মন মনে মারে কি করছিস? আমি কিচ্ছু না, আমি সবই শুনছি রাসেল। আমিও না আর ভয়ে কয়ে যেতাম সব এই ব্যাপার, কি করবো আমি? এই কথা হইল না, হ্যাঁ আরেকটু মানে কেমন জানি একটু মানে টেনশন ফিল করতেছে, চোখ মুখ লাল হয়ে আবার কাঁদতেছে। আমার স্যার আমার ভালো লাগে না, দেখ নিজে এমনিতে এত টেনশনে আছে, আমার কি লেগে এত ব্ল্যাকমেল করতেছেন আপনি? আমি সামথিং রং, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মানে একটা মানুষকে আপনার বাড়িতে গিয়েছিল উনি? জি না, আমার বাড়িতে কখনোই যায় নাই। অদ্ভুত, মানে কেন করবে আপনাকে? মানে আমি স্যার ওনার যদি আলাদা কোনো ইন্টেনশন না থাকে, আপনার প্রতি যদি কোনো ইন্টারেস্ট না থাকে, অবশ্যই কিছু মানুষ থাকতে পারে হয়তো এরকম, আমি জানি না, আমি বলছি আজগুবি মনে হচ্ছে বিষয়টা। হ্যাঁ ওই যে আজগুবি না বলতেছি, এই জিনিসটা না আমিও কখনো বুঝতাম না। আমি বলতে দিত সে কোনো তো এমন পর্যন্ত হয়ে গেছে যে সে তার বাড়ির অর্ধেক জায়গা জমি আমার নামে লেখা দিয়ে দেবো, এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চাইবেনের কাগজপত্র দেওয়া হয়ে গেছে, আমার জন্মদিন ছবি, আমার বাড়ির ঠিকানা সব দেওয়া হয়ে গেছে। আমি যদি মইরাও যাই, আমি দিস ইজ কোয়াইট অ্যাবসার্ড লাগছে আমার কাছে। কেন করবে? আপনার কাছে কখনো সন্দেহ হতো না? প্রশ্ন করতাম তার আমি, স্যার খেল লাগে আপনি এগুলো দেন, আপনি মরে গেলে তেমন চলে যেতে হইব। যখন আমি মরে যাবো হাসপাতালে বেডিংয়ে থাকুম, অন্তত আমার ছেলে এসে আমার পাশে থেকে এক গ্লাস একটু পানি তো খাওয়াবি আমারে, আর কিছু চাই না। কি কোনো ছেলে ছিল যে ছেলেটা মারা গিয়েছিল? না না, তার কোনো ছেলে ছিল না। পৃথিবীতে সব ইকুয়েশন লজিক দিয়ে হয় না আর কি। যাই হোক, হ্যাঁ বলেন। তারপরে আর একটা ভাবি আছে, তার বড় ভাই নাম বাবলু, তার বড় ভাইয়ের বউ হইলে মাউরা, পাকিস্তানি মেয়ে আর কি, প্রেম করে বিয়ে করা। তার এখানে আমি গেলাম, মোস্তফা ভাই এটা কে? আমার ছেলে। কার বাসায়? ওই যে তার বড় ভাই বাবলু, যার ভাবি পাকিস্তানি। ওনার সঙ্গে পরিচয় কিভাবে আপনার? পাকিস্তানি, স্যারের ভাবি ছিল। স্যারের ভাবি, বড় ভাইয়ের বউ পাকিস্তানি, পাশের বাসায় ভাড়া থাকতো। তো তার একটা মেয়ে ছিল শোভা, ওই মেয়ের সাথে আমার ভালো ট্রাম, খুব খাতির ফ্রেন্ড, তার থেকেও বেশি ক্লোজ ছিল। কিন্তু ওই বাড়িতে ঢোকার পরে দেখি ওই মেয়ে শোভা এই বাড়ির মেয়ে, মানে আমার স্যারের ভাতিজি। ওকে, কিন্তু পরিচয় কিন্তু অনেক আগের থেকে। আরে শোভা আপু তুমি এখানে, রাসেল তুই এখানে, এই ব্যাপার। আমি তো স্যারের সাথে পরিচয়টা দিলাম, বড় গেল ও আচ্ছা সেটা আমার বাসা, এটা আমার আম্মু, ওরা দুই ভাই ছিল আর এক বোন। তো ওর সাথে আর একটা মেয়ে আসলো, ওই মেয়েটা সিঁড়ির কোঠা দাঁড়া আসছিল। আমি নিচ থেকে উপরে উঠছি একবার, আবার নামে গেছি, নামানোর সময় মেয়েটা দেখে দাঁড়া গেছি। মানে গায়ের রং সুন্দর, আমার অনেক ভালো লাগছে, মানে লজ্জা কথা বলতে পারতেছি না। মানে আমার টার্গেট যদি সবার ভাই সাইসা থাকে তাইলে কথা বললাম, না আমি বললাম না। আবার উঠলাম, জিজ্ঞেস করলাম আপু আপনি কোথায় আসছেন? কয় এই শোভা আন্টিকে বাসায়। এই শোভা? ও আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নিশু। তারপরে আমি বললাম আপনি কি করেন? কয় আমি এমনি কিছু করি না, আমি ওর সাথে পার্লারে কাজ করি। পড়াশোনা করেনি? কয় না, পড়াশোনা 7 পর্যন্ত পড়ছিলাম, পরে আর পড়াশোনা করি নেই, মাথায় ঢুকে না। তো আমার নিজের যে ভালো লেগে আছে এটা আমি বলতে পারতেছি না। আমি কি আপনি, আচ্ছা আপনার না আমার আসলে ভালো লাগছে, নিজের জন্য না আমার ভাইয়ের জন্য, এভাবে বলছি। আমার ভাইয়ের জন্য আপনার অনেক ভালো লাগছে। আমার ভাই বিদেশ থাকে, আমার একটা ভাই বিদেশ থাকতো, চাস্তো ভাই সিঙ্গাপুরে, ও বিয়ে করে নাই। আমি ওরে দিয়ে বলছি আমার এই ব্যাপারে ছবি দেখালাম, আমার এই ভাইয়ের বিয়ে করার মতো আসলে তো আপনার খুব ভালো লাগছে আমার। তখন আমি যে তার ফোন নাম্বারটা চামো, আমার ভিতর থেকে এই সাহসটাও আসে না। তো শোভানটি জিজ্ঞেস করলাম যে শোভাপু এটা কে? কয়টা আমার খালাতো বোন। তো ওইখানে ওই মেয়েটার সাথে কথা, 2 বছরের ভিতরে আমি আর পাই নাই। শোভাপুরে যে জিগা মাকবারা, আমি এই সাহসটাও পাই না, যদি কিছু মাইন্ড করে যদি স্যারেরে বইলা দেয়। এখন ওই যে স্যারেরে বললাম না একটা ভাগ্নি অ্যাপার্টমেন্টে বিল্ডিং দিছে, ওই ভাগ্নির বাসায় যাইতাম আর বলতাম আমি না একটা মেয়েরে খুঁজতেছি স্যার, আমি মেয়েরে পাইতাছি না। কি লাগে আমি কি আমার খুব পরিচিত কিন্তু পাইতাছি না, কই যে পাই। ঢাকা শহর খুব গোল, একদিন ঘুরতে ঘুরতে পাওয়া যাবি। তারপর আর একটা ভাগ্নি বাড়ি আছে দয়াগঞ্জ করাতিটোলা, ওইখানে গেলাম। এটা কিন্তু 2 বছর পরে বলতেছে আমি। তার একটা মসজিদ আছে করাতিটোলা, মসজিদের পিছনে একটা বাড়ি আছে তার ভাগ্নির বাড়ি, ওই বাড়িতে গেলাম। এখন তো নিজের বাড়িতে যাই দেখি একটা মেয়ে বৈশা রয়েছে, যে মাথা চাইতেছে তার আর একটা মেয়ে, যে মেয়েটা মাথা চাইতেছে ওই মেয়েটা খুব সুন্দর। আমি তাকায় রয়েছি, এক সাইড দেখতেছি, পরে ঘুরে দাঁড়ালাম, আমি দেখে পুরা খিস খেয়ে পড়েছি, এই সেই মেয়ে। তার আমি জিজ্ঞাসা করলাম কোনো কিছু, মানে ভয় পেতেছে, বাড়িতে অনেক মহিলা। আমি একটা জিজ্ঞাসা করলাম কথা, হঠাৎ কিনা কি মনে করে তার যে ভাগ্নি বাসা গেছে সে ভাগ্নির নাম ছিল রোহি। কয় রোহি খালা এদিকে আনতো, ওটা এটা নিশো না? কহ স্যারের ভাগ্নির পোলা, মানে স্যারের নাতি লাগে, সে ফালার নাম, ওর সাথে বিয়ে হয়েছে। হই না ব্যাপারটা খুব লাগলো।
বিশ্বাস করি নাই। আমি, স্যার কি বিশ্বাস করেননি? তো বিয়ে হয়ে গেছে। কার বিয়ে হয়েছে? ওই যে নিশু। নিশুর বিয়ে হয়েছে? মানে ওরা খালাতো ভাই বোন বিয়ে করছে। আচ্ছা, বিয়ে হয়ে গেছে, এই মেয়েটাকে দেখে আপনার ভালো লেগেছে? হ্যাঁ। কেন ভালো লেগেছে? ওই যে 2 বছর আগে তারা আমি দেখে রাখছিলাম। 2 বছর আগে দেখে রেখেছিলেন বলতে? ওই যে বললাম না সিঁড়িগোটা দ্বারা কথা বলছি। ও, তখন আপনার ওই এক মেয়ে। ধরনের ভালো লাগা তৈরি হয়েছিল? হ্যাঁ, তখন থেকে তারা মনে মনে খুঁজতাছি, আচ্ছা। পাচ্ছি না। আচ্ছা, 2 বছর পরে দেখা, কিন্তু পেলেন বিয়ে, বিবাহিত হিসেবে। আর বিশ্বাস নেই, আমি হাইসা হাইসা করি। এবং সে আপনার স্যারের আত্মীয়? স্যারের আত্মীয়। ওকে। তার আপন ভাগ্নির মেয়ে, ওইটাও আপনার ভাগ্নির মেয়ে, ওইটাও আপনার ভাগ্নির ছেলে। আর বিয়ে হয়েছে খালাতো ভাই বোন। খালাতো ভাই বোন, কিন্তু সেটা আমি জানি না, হাইসা হাইসা কয়। আর রাস্তায় স্যারের যে গেলাম, স্যার সত্যি? কয় না, কি রে ঠাট্টা, বিয়ে হইলে আমি শুনতাম না। এই মনে একটু শান্তি পেলাম। তারপরে এর মধ্যে আমার এই নাটকের এটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যেতেছে, এই মানসিক প্রেশারে, টেনশনে। আবার ওই মেয়েটা টেনশনে, রিহার্সেলে যাচ্ছি না, শো করতেছি না, বিভিন্ন স্যারেরা ফোন দিতেছে আমাকে। তারপরে এখন ওই মেয়েটার আসলে না আমার ঘুমায় না, আমি রাতে ঘুমায় না, কি করুম? রাত বেলা হয়েছে চিঠি লিখতে থাকি, চিঠি লিখি, তার ফোন নাম্বার নাই যে মোবাইলে মেসেজ করুম। তারপরে আমি একদিন তার কাছ থেকে পোলাও খেতেছিলাম, স্যার আমি আজকে পোলাও খাইবেন? আচ্ছা খাওয়া মনে। তো তা আমার হাতে নিয়ে আমার হাতে ধরিয়া তার ওই ভাগ্নির বাসায় গেল, ওই যে নিশু, প্রথম যে বাড়িতে ঢুকলাম। তো সে বাড়িতে ঢুকলাম, আমি বাইরে খাড়া রয়েছি, বাবা আসো তুমি। তারপরে দেখি ওই নিশু ঘরে বসে রয়েছে। আমি বললাম এটা মনে মনে কি সেই মেয়ে তো এটা? তো পরিচয় করে হলো, এটা আমার মেয়ে, ওর নাম নিশু, আর ওটা আমার ভাগ্নি শামসুন নাহার, আর এইটা আমার ছেলে। পরিচয় করে দিল সবার। তো ওই মেয়ে সম্পর্কে এখন আমার ভাগ্নি হয়ে যায়, যেহেতু তার আমি বাপ ডাকি, তাই তার মেয়ের মা তো আমার বই হয়ে যায়। তখন আমি কি করবো, দুধ মনে ভাবি আপন তো আর না, ওই বই না একটা। পরে আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? নিশু। আপনি আমার চিনছেন? আমি কে? কয় আপনার আমার চিনা চিনা লাগে, দেখুন তো কোথাও দেখছেন কিনা? নারিন্দা দেখছেন? হ্যাঁ নারিন্দা, সৌভাগ্য ভাই। হ্যাঁ আপনার ও কয় আপনার আমি অনেক খুঁজছিলাম, পাই নাই। তারপরে আস্তে আস্তে মানে কথা বললাম, তার সাথে একটু ফ্রি হওয়ার চেষ্টা করলাম। তো আর আমি জিজ্ঞাসা করতাম আপনি ফোন ইউজ করেন? হ্যাঁ করি। তো নাম্বারটা চাইলাম, দেয়নি আমারে। তো ওর ছোট বোনের পটায় ওটাকে, আপু তোমার বোনের নাম্বারটা দিবা? পরে নাম্বারটা দিছে আমার, মানে নিশুর ছোট বোন রে? ছোট বোন তুলি। ও আমার নাম্বারটা দিচ্ছে, রাসেল ভাই নাম্বারটা দিচ্ছে আমার, কইবে না কিন্তু আমার মাইলে মারবো। এই নাম্বার পাইয়া তো আমি অনেক খুশি, কি করুম, রাত্রে ঘুমাই না। স্যারে তো একেবারে না ট্রেনে ঘুমাইতেছে, আমি তো ঘুমাই না, শীতের রাত, ফোকলোটে বয়া বয়া মেসেজ লিখতেছি আর মেসেজ পাঠাইতেছি। ও আমার রিপ্লাই দেয়, কি আপনি? আমি বললাম আপনার ফ্রেন্ড, নাম কই না, পরিচয় দিই না। পরে এইভাবে রং নাম্বার হিসেবে আমি প্রায় 27 দিন কথা বলি তার সাথে কয় আপনি যদি পরিচয় না দেন তা আমি আপনার নাম্বারের মেসেজ থেকে ব্ল্যাকলিস্টে ফেলা দিই। তারপরে পরিচয় দিলাম, আমি রাসেল, আপনাকে বাসায় আসছিলাম, চিনছেন? কোনটা ছিল? ওই যে আপনার নানার সাথে আমি আসছিলাম। তো পরের দিনকে সকালে আমি ওকে বাসার সামনে যা দাঁড়া রয়েছি, ওখানে খুব মানে বাসার সামনে তো ঘুম থেকে উঠে পড়ছি, কারণ আমি ওরে দেখার জন্য মানে কেমন জানি বিকুল গেছি গা। তো আমার ও নাস্তা নিতে বেরোয়েছে, আবার আমার দিকে আপনি দিকে আমি আইলাম ও একটু আপনার সাথে একটু দেখা করতে। তো রাস্তা দিয়ে 2টা কথা বললাম, নাস্তা খাইছেন? না খাইনি। ওর তো দেখতে আসে নাস্তা নিতে আসে, পরে নাস্তা না চলে গেল। ফোনে কথাটা বললাম, ও বলে দেখেন আপনি কেন কথা বলতেছেন, কেন ফোন দিতেছেন, আমি কিছু বুঝতেছি না, আমার মায়েরা জানতে পারলে সমস্যা হবো। আমি কই আপনি বুঝেন না, আপনার আমার খুব ভালো লাগছে, আপনার আমি ভালোবাসি। কয় 1 সপ্তাহে না, ও কয় 3 দিনে প্রেম হয় না। আমি 3 দিন করতে আপনার লাগে প্রায় 10-15 দিন যাবত আমি কথা বলতেছি। কয় ঠিক আছে, এরকম সবাই কয়, কয়া সরল সোজা মায়া করে ডস দেওয়া জায়গা। আমি কি না, আমি যাবো না, আপনি দেখেন আমার সাথে কথা বলেন, যদি ভালো লাগে সম্পর্ক করেন, না হলে ব্রেকআপ করে দিন। ও আমারে বলতো আপনি আমাকে বিয়ে করতে চান? আমি কই বিয়ে সেসব পরে। চেনে তখন আপনাকে? হ্যাঁ, তোমার পরিচয় হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে, টোটাল পরিচয় হয়ে গেছে, আমি কে কি আমার পরিচয় বাড়িঘর সবই জেনে গেছে। তখন ওরে আমি বলি তোমাকে আমি বিয়ে করব, তোমার আম্মু দিবে আমাকে? কয় সেটা আমি জানি না, আমার আম্মুর তো ম্যানেজ করে নিতে পারেন, আমি রাজি। এই কথা বলার পরে না আমি আরো খুশি। পরের দিনকে দুপুরবেলা আমি আবার দেখতাম ওর মা কোন টাইমে বাড়িতে থাকে না, ওরা আবার আব্বুর মৃত, ওর আব্বু মারা গেছে, ওরা ছোট রেখেই। এই এক ঘটনাতে বলতাম দেখেন আপনার আমার ভালো লাগে, আপনার সত্যি ভালো লাগে, আমি আপনার সাথে রিলেশন করতে চাই। তখনও আমার বলে আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। আমি ধর কি করেন আপনার বিয়ে হয়েছে? বিয়ে হলে আপনার নাকেরটা কো, হাতের চুরি কো? আমি সব খুইলা ফেলেছি। আমার খুব খারাপ লাগলো এটা, আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। কয় না সত্যি, আপনার কাছে এখন আমি লুকায় রাখুন, পরে আপনি জানতে পারবেন বিষয়টা কেমন হবে, তখন আপনার চোখে আমি ছোট হয়ে যাই, বরং আপনার কাছে আমার সেই দামটা থাকবো না। ও বলো ওর মারও একটা বিয়ে হয়েছে, সেটাও মানে সব সত্য কথা আমার বলে দেয়। আমার মারও একটা, আমার আব্বা মারা যাওয়া নেই, আমার মায়ের খুব করোনা অবস্থায় পড়ে যাওয়া নেই, আর আম্মা একটা বিয়ে হয়েছে। তখন আমারও এরকম বিয়ে হয়েছে, আমার খালতো পেরে পটা বিয়া দিয়েছে আমার কাছে। ওই ছেলের সাথে সম্পর্ক ছিল, ঘর সংসার ছিল মাত্র 15 দিন,
শুনছি। 15 দিন ছিল, মানে ওরা একসাথে থাকা থেকে হয় নাই। আমি কি আপনি ডিভোর্স দিচ্ছেন? কোনটা দিয়ে নেই, আজকে কালকার মধ্যে হয়ে যাবে এটা, আপনার বিয়ে হয়ে গেছে, এত সুন্দর একটা মেয়ে, তা ডিভোর্স দিবেন কেন? কথা নিতে চাইতেছি, দিয়ে দেবো, ওর সাথে আমি সম্পর্ক করবো না, আমার ভালো লাগে না, ও অনেক কষ্ট দিচ্ছে আমারে, আপন খালাতো বোন আপনার বিয়ে করছে, আপনার অত্যাচার করছে, আর মানে কি? কয় আমি জানি না, আমার অনেক কষ্ট দিচ্ছে, অনেক অত্যাচার করছে, বিস্তারিত খুইলা বলেন। আমি ঠিক আছে যান, যা হয়েছে হয়েছে, আপনার আমার ভালো লাগছে, আপনারা আমি বিয়ে করুন, আপনি রাজি? আপনার ফ্যামিলি আমার ফ্যামিলিটা আমি দেখবো, আপনি রাজি কিনা? ওটা আমার স্যারের কথা বললো, স্যারে দুধ, আপনি আমার কাছে বিয়ে পাবেন না স্যারের কাছে বিয়ে পাবেন, এই গেল হাসাহাসি করে ওই জিনিসটা ওইখানে শেষ করে দিলাম। আর বিয়ে নিয়ে আর কোনো কথা টথা বলিনি আমি। তো ওইভাবে ফোনে কথা বলতে বলতে না, ওর মা একদিনকে হঠাৎ করে দেখা বলেছে আমি ঘরে খালি ঘরে ওর সাথে কথা বলতেছি, কয় তুমি? আমি কই জি আন্টি, ইসলাম দিলাম। ও মা আইসে, তার 5-7 মিনিট পর আমি কান্টি চলে যাই, কয় আবার আইসো। পরে ওর মা ওরে কি না কি কইছে, এটা পরে আমার ফোন দিছে, পরে এই ব্যাপার আমার মা জিগায় তুই বুঝোস না কি লেগা ওই ঘরে আহে? ওকে আমি তো বুঝি, তোমার লাগে প্রেম করতে চাই। তো ওর মায়ের কয় না আমি প্রেম করি না, এমনি ছেলেটা কথাবার্তা কয়, কিন্তু প্রেম করতে চায় মানে আপনার সম্পর্কে। জি ওকে। এখন কি ওই আবার ওর মায়ের কথা, মা তুমি কি ওর লাগে আমি প্রেম করুম? এইভাবে ওর মায়ের ডামা চাপা দিয়ে দিল, যাতে ওর মায়ের বুঝতে না পারে সম্পর্কটা হয়ে গেছে। পরে একদিন ওর আমি কই চল আমরা ঘুরতে যাই, ওই নানারে সারে, আমার স্যার ওই মেয়ের কিন্তু নানা লাগে, আবার যেহেতু ভাগ্নির মেয়ে নানা, এই আবার আমার বাপ। আমি কি স্যার ওর সাথে না আমার বিয়ে দেবেন? কয় তোর ভালো লাগে? আমি কইছি স্যার আমার ভালো লাগে রে, আমি আর বিয়ে করতে চাই, আর আমার অনেক কাজ পছন্দ হয়েছে। পরে ওর ব্যাপারে কিছু জানছো? আমি কি স্যার আমি অনেক কিছু জানছি, কিন্তু আমার ভালো লেগে আছে, কি করো? সবই মাইনা নিছি। ঠিক আছে আমি আমার ভাগ্নি লাগে কথা কমো, এই কি না 3-4 দিন সময় পার করে দিলাম। স্যার কইছেন আপনি ওরে? কয় না আমি কই নাই, কমু। পরে একদিন ওইখানে একটা ক্লাব আছে, ক্লাবের পিছনে বইসা আমার ব্যাপারে বিস্তারিত আলাপ কইলো। তার ভাগ্নি জানে, কয় মামু আমি তো জানি আপনি কি কইবেন, একই আবার আইসা দিচ্ছে, কয় বুঝতে পারছো তাইলে? তারপর বিস্তারিত খুইলা গেলো, কয় ঠিক আছে। তখন আমি একটা চাকরি করি 4,000 টাকা বেতনে, সদরঘাট গ্রেট ওয়াল মার্কেটে। ওকে। ওখানে কয় ও 4,000 টাকা বেতনে চাকরি করে, আমার মেয়ে বিয়ে করে কি করব? ঢাকায় আমি কিরকম খরচ জানেনি তো। বুঝলাম ডাইল ভাত খাওয়া, আমি বাড়ি থেকে লাস্ট 20,000 টাকা এনে দিয়েছিলাম। ওই 20,000 টাকা আমি চাইছি স্যার আমার টাকাটা দিয়ে দেন, বাড়ি থেকে মাই চাইতেছে। ঠিক আছে তোর আমি 15 তারিখে 10,000 টাকা দেবো, আর 10,000 তুই তো নিয়ে ভাঙ্গি খেয়াল আইসোস। আচ্ছা ঠিক আছে, সেই 10,000 দিব। আর আমি বলছি দেখো চল আমরা বাইকা জায়গা, তুমি যদি পারো কিছু নিও, না পারলে নাই, কিন্তু তুমি শুধু পড়ার জন্য 1-2 পিস 3 পিস নিয়ে নিও। কই যাবা? আমার খালাতো বোন আছে, ও দিনাজপুরে থাকে, আমার আপন খালাতো বোন, তার সাথে যোগাযোগ করে চলে যাব। সেখানে যা কয়েকদিন থেকে একটা ওইখানে যা বিয়ে করে একটা কাজের একটা কর্ম তৈরি করে তারপর আমরা ঢাকায় আসুম। সে এক পর্যায়ে রাজি হয় না, না আমি যাবো না, আমি যাইতে পারবো না আমার মায়ের থুয়ে, আমার মায় আমার অনেক ভালোবাসে, আমার মায় অনেক কষ্ট পাইবো, তাই এখন কি করবা? তাই আমাকে বাদ দিয়ে দাও। কোনা আমি আপনারও ছাড়তে পারবো না, নিশু বলে। তো আমার বুঝেলো, দেখেন ধৈর্য ধরেন, দেখে কি হয়। আমি আবার মাথাটা নিটোল করে ভাবলাম, দেখি কোন কৃপানি কমিন যায়। তারপরে তার বাসায় টোটালি আবার আসা যাওয়া শুরু হয়ে গেল। তার মা হঠাৎ করে কিভাবে জানি ঠান্ডা হয়ে গেল। পরে শুনছি যে আমার স্যারে তারে বুঝায় বাজায় রাজি করেছে যে আমার সাথে বিয়ে দেবো ফাইনাল। তখন তার ডিভোর্সটা, তারপরে আমার স্যারে তার ওই ভাগ্নির বাসায় গেছিল, যেই ছেলের সাথে ওর বিয়ে হয়েছিল, যেখানে গেছিল এখান থেকে শোনাশুনি হইতেছে, যদি কোনো রকম শুনি তাহলে ওখানে আমি একটা মামলা দিয়ে দেবো। এটা আবার আমার স্যারে বাপ হ্যাঁ আবার ভাগ্নিরে কইছে নিশুর আম্মারে, কয় মামা আপনি ভাইবেন না আমি এত কাঁচা কাম করুম, আমি করলে পাকাই করুম। এমন পর্যায়ে এরপর আগে এক জায়গায় ভাড়া ছিলাম, ভাড়াটা ছাইরা ওগো বাড়ির পাশে আয় পড়লাম ভাড়া। তখন ওর মায় আমার সাথে আর আমার স্যারের সম্পর্কের ভিতরে এমন একটা ফাটল ধরাই দিল, মানে তারও আমি দেখতে পাই না, সেও আমার দেখতে পারে না। তারা আমি একরকম গালাগালি বন্ধ করছি, হাত দিয়ে ধাক্কা পর্যন্ত দিছি, এই নিশুরে গালাগালি করতে দেখা। আমি ওরে কইতাম তুই মারে গেলেও কে লেগা, আমি ওরে বিয়ে করবো, তুমি ঠেকা রাখতে পারবা, আমি ওরে বিয়ে করবো, আমি তোমার লাগে কথা কো না, তুমি তোমার মতো যাও গা। তো হ্যাঁ আবার আর এক বাইক নিয়ে ফোন দিচ্ছে, দেখ এই ব্যাপার, তুই আরে খাওয়াস লস পিন্দোস, তোরে ধাক্কা দিল কি মনে করা, তাই বাদ দেওয়া দে, ছাড়ে রেখে দেওয়া দে। পরে হ্যাঁ কিছু কয়নি, হ্যাঁ ফোন কাইটা নিজে নেমে গেছে, আমি ঘরে ব্যাগেট লাগা চুপ পেয়ে কামতেছি, কি করুম। আমার তো আর কোনো কিছু সহ্য হইতেছে না, মনের ভিতরে অনেক অস্থিরতা উঠে আছে গা, জিনিসটা এত কিছু হয়ে গেল গা। তারপরে ওর লাগে যোগাযোগ করতে পারতেছি না, আমার ফোনটা নিয়ে ভেঙে লাইছে স্যারে নিয়ে, যোগাযোগ করতে পারছি না, তো ফোনই নেই, এখন আমি কি করুম। পরে এই স্যারের যখন আর বাসায় গেল একদিন আর মাইয়ারে দেখতে গেছে, অনেক দিন ধরে বাড়িতে যায় না। তো এর ভিতরেই
আমি ওর বাড়ি কেটে যা খাড়াই রয়েছি, নিশুকে বাড়ি কেটে যা খাড়াইছি, নিশুরে দেখিনি পাই, মাঝে মাঝে ও ছাদে আয়, ওই অপেক্ষা আছে দেখিনি আয়, পরে দেখছে আমারে, পরে আমি বললাম তো ফোন নাই কীভাবে তোমার সাথে আমি যোগাযোগ করবো, পারতেছি না, মানে কান্দে কান্দে করতেছি, রাস্তার হইতে মানুষ আমার দিকে তাকায় রয়েছে, আমি কান্দাছি ওর দিকে তাকায়। পরে আমার আরেকজন ছেলে ডাক দেখা, এই তুমি কান্দো কে, আমি কি এমনি। তারপর ওই অগো বাসায় গেলাম, মানে ওর সাথে মানে আমারে ওরা একটা শর্ত দিল, আমার মেয়ে আমি তোর কাছে বিয়া দেবো, আর মায় কয় ওই আমার মামুর পাশ ছাড়তে হইব, এই চাপটা আমার দিছে, মানে নিশুর মা বলতেছে, এটা নিশুর মা বলতেছে। ওকে, আমার মাথায় কঠিন একটা বাড়ি বললাম, আমি আল্লাহ কি কয় এটা, মানে আমি এটা মাইনে নিতে পারতেছি না, আমি তা করে বলতেও পারতেছি না যে আমি এই জবানে এই কমিটমেন্টে তার সাথে আমি জড়িত আছি। তখন আমি দেখেন এর সাথে আমি কঠিন জবান দিছি, আমি কিভাবে আল্লাহ এত একটা বেমানি করি, আল্লাহ নারাজ হয়ে যাবো। কয় তোর আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো বুঝ যখন জবান দাস নাই যে এরকম সম্পর্ক চিরজীবন থাকবো কিনা। তখন আমার মনে ভিতরে ডাক দেয় নাই যে স্যারের বউ এই নিশুর মায়ের দিয়ে এই চাপটা দেওয়া হইতেছে আমার। আচ্ছা আচ্ছা, ওকে। তখন স্যারেরে বলি দেখেন অনেক কিছু হয়ে গেছে, মান সম্মান অনেক কিছু নষ্ট হয়েছে, আমি আর চাই না মান সম্মান হারাইতে, আপনি চলে যান। এর মধ্যে আবার নিশুর মেয়ে আমার শিখায় দেয়, আমার মেয়ে তোর বিয়া দেবো, যা জবান দিলাম, তুই এক কাম কর, তুই ঘরগুড়ি ছেড়ে দেশে জাগা, তুই আমার মামুরে ক আমি দেশে যাবো, ঢাকায় আমার থাকতে ভালো লাগে না, তাহলে তোরে আমি, তখন ছিল মাসের 14 তারিখ কি 15 তারিখ এর ভিতর হবে, তুই এই ভাঙ্গা মাস দেশে থাকা 1 তারিখে তোকে দেশে যাবো আমি, তো বাড়ি ঘর দেখ কামো আর তোর আমি লই আমু আইন না, আমার ওখানে কদিন থাকবি, তারপর তোর বাপ মানে ঢাকায় আমি তোর বিয়া দেবো, মুস্তফা লাগে থাকলে আমি মেয়া বিয়া দিম না। মানে আপনার স্যারের নাম ছিল মুস্তফা? জি, স্যারের নাম ছিল মুস্তফা। তো আমারে তো মাথায় একটাই ঘুরতেছে, মিশুর পাইতে হইলে আমার এর লাগে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হইব, আমার মাথায় একটাই জিনিসে ঘুরতেছে, আমি কি করুম। কিন্তু লাস্টে আমি দেখলাম না, আমি ওরা ছাড়া বাঁচুম না, এমন একটা ভিতরে আমার ইতরে হয়ে গেল, ওই অন্য মানুষের লাগে আবার বিয়া হইব, অন্য মানুষের লাগে কথা কইব, আমি এটা থাকতে মেনে নিতে পারব না। তো আমি বললাম আমি দেশে যাবো গা, আমি আর ঢাকায় থাকুম না, আমি যদি কোনোদিন দেশেতে ঢাকায় আসি তাহলে আমি আপনার বাড়িতে যাবো, আপনার বাড়িতে আমি চিনি। সেই আশায় সে আমার ছাড়লো, আমি দেশে গেলাম, 10-11 দিন ছিলাম, 12 দিনের দিন আমার আর পরাণ টিকেই না। মিশুর লাগে তো ফোনে আমার কথাবার্তা চলতে আসে এনি টাইম, কিন্তু আর মায় আমার সবসময় কইতো কথা কম কবি, কথা কম কবি। বাড়িতে যাওয়ার পর থেকে আমার মাকে আমাদের একটু পোল্টে ভাব, কথায় বোঝা গেল। আমি মনে মনে ভাবি আমার খেতে দিয়ে হ্যাঁ লাভ কি, মায়া বিয়া না দিলে বুঝলাম লাভ, তো হ্যাঁ থেকে সরে আমার লাভ হইলো কি। এখন আমি কি করু, মিশুরে কই মিশু আমার ভালো লাগে না, আমি পড়ি, কয় ঠিক আছে। তখন 28 তারিখ রাইতেই কথা, 29 তারিখ সকাল লাগে কথা আমি আয়া পড়ছি, কিন্তু স্যারে জানে না, আর আমি জানি নি যে আমি ঢাকায় এসে পড়ছি। তো আইসা ওকে বাড়িতে উঠলাম। এরপরে আমার একটা বন্ধু ছিল, বন্ধু কই যেখানে চাকরি করতাম ওইখানে একটা ফ্রেন্ড ছিল আমার, ও হাফিজ ছিল, ওর বাসায় দেখা করতে গেছি। ও আবার স্যারের গোয়া দিয়েছে, স্যার আপনার ছেলে তাই ছিল, কয় আমার ছেলে রাসেল, কয় হ কেউ হইতো দেশে, না না স্যার বিকালে দেখা করে গেছে। আমারে স্যারে ফোন দিয়েছে সন্ধ্যাবার, তুই কই, আমিও মিথ্যা কথা গেছি, আমি তো আমার মাথায় যে নাই ওইন্দা ওই আর কয়া দিতে পারে। এর মধ্যে দেশের থেকে ফোন দিয়ে এর কাছ থেকে খরচের টাকা পয়সা আমি নিতাম, কিন্তু আমার উদ্দেশ্য এত থেকে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করুম না, এই উদ্দেশ্য। কিন্তু ওর মায়ের জাস্ট বোঝানোর জন্য আমি চলে গেছি। পরে আমার বলে যে তুই সত্যি করে কত রাসেল তুই কই আসস, আমি কি বাজারে, তো কয় তুই তো ঢাকায় আইসস আজকা। সাথে সাথে আমার মেমোরি থাকে বল হাই আবদুল্লাহ কয়ে দিছে, কই হ আমি আয়া পড়ছি, আমি তোমার কই নাই কইতাম, আমি থুতু মুতু হয়ে গেছি কি কুমার। ঘরে যাই করলাম, নিশু দেখো এই ব্যাপার ফ্লাশ হয়ে গেছে, আমি ঢাকা আইছি কিভাবে এইভাবেই। আপনি তো বেশি বুঝেন, আপনি কে লেগে ছেড়ে লাগে দেখা করতে গেছেন, লগে 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 বেঁচতে আইসে, রাস্তা দিয়ে আইতাছে আর ফোনে করতেছে, তোর আমি পাইলে আজকে মাইরালাম। আমি তো ডরে ঘরে একটা ঘরা ছিল, বারাটিয়া ঘরে যা পলাই রয়েছি। এবার এই নিশু আর নিশুর মায় কয় তুই ঘরে যা থাকা দেই কি করে, বিচ্ছাই বুঝে তার পায়নি, বাড়িটা ঘরে তার ঢুকবো না, ওকে ঘরে বিচ্ছাই বুঝাই গেছে গা। হ্যাঁ গিয়ে যাওয়ার পরে আমার কয় আসলে তুই এখন কি করবি, তোর ডিসিশনটা কি। আমি ডিসিশন জানিস তাই মুস্তফা বাদ, আমি কি হ বাদতে লাগে টোটাল বেকার লাগে, আর আমি চিনি না এরকম পরিস্থিতি। ওগুলাকে তো পুরো দেখাইতেছে আমি আপনার মেয়ে লাগে সব ছেড়ে দিছি। তারপরে এই নিশু আমারে কইতেছে এখন কি করবেন তাহলে আপনি, আমার এই চাকরিটাও গেছে গা, আমি এখন টোটাল বেকার, দেশে 15 দিন থেকেছি, কাজ কাম নাই। তো এর ভিতরে আমার মায় আমার হঠাৎ করে ফোন দিয়ে এলো, কয় কি রে তুই তো দেশে এতদিন কোনোদিন থাকস নাই, কি হয়েছে তোর। আমি কি না কিছু হয় নাই, আর এত কিছু হয়ে গেছে আমার মায় জানে না। ও ঘরে থাকার 5-7 দিন পরেই গেলো রাসেল কাজ কাম কর একটা। আমি কি একটা কাজ করুম, আমার গাড়ি শিখার ইচ্ছা, ড্রাইভিং শিখুম, আপনি আমার ড্রাইভিংটা শিখাই দেন, চাকরি আমি একটা বাস করে নিতে পারবো, পারবি তো। আমি কি এই কয়া ওর মায় আমার 1 মাস ঘুরেছে নিশুর মা। হ্যাঁ আচ্ছা, ড্রাইভিং শিখামু তুই টেনশন করিস না, আমি কইছি তোর ড্রাইভিং শিখামু, তোর আমি বিদেশ পর্যন্ত পাঠামু, তুই যাবি। আমি কি আমি যাবো, তোর ড্রাইভিংটা শিখা তোর আমি বিদেশ পাঠামু। তো ওই আশায় আমি আর নিশুরের একদিনকার আগে কি লিয়া জানি ঝগড়া লাগলো, ও
ওই আমার বকা দিছে জিদ্দের মাথা, পরে আমি পরে একটা লাঠিতে বাড়ি মারছি। খবর পাই আইসে ওর মায় আমার একটা থাপ্পড় মারছে ঘরের ভিতরে, ঠিক আছে তুই বাইরে অক্ষণে। পরে আমি বাইরে গেলাম, মিশিয়ে গেলাম, তুমি আমার ফোন দিও। ওই আর বড় বোনের বাসায় গেছে গা, আমিও পিছিয়ে ফলো করতে করতে গেলাম, ওইখানে গেছি, ওকে বাসায় গেছি। ওকে বাসায় যে গেট খুলছে, গেট বাড়িতে মানে গেট খুলছে, তো যাতে গেট সিটকিন না লাগাতে পারে কারণ আগে আমি হাত ঢুকাই দিছি। হাত ঢুকাতে আমার ওই যে অনেক জোরে একটা চাপ দিছে, এই জায়গায় আমি হাড্ডিতে ব্যথা পেয়েছি, আমার এই ব্যথাটা এখনও মাঝে মাঝে ওঠে। তো ঘরে গেলাম, মিশিয়ে গেলাম, তুমি চলো আজকে তোমার আমি জামগা। মিশিও রাজি, সবাই রাজি। ওনার মায় আমারে এই অনেক থাপড়াইতেছে, অনেক মারতেছে, তারপরে একটা লাঠি দিয়ে বাড়ি মারছে, বাড়িটা আমার গাড়ির উপরে পড়ছে। ওই ব্যথায় আমি অনেক চিখের বেড়া কাঁদছি। পরে নিজের মাথায় নিজের জিদ দিয়ে গেট ওয়ালের ভিতরে 4-5টা বাড়ি মারছি মাথা। পরে ওরা অন্য ঘরে নিয়ে আটকে রাখছে। পরে ওই দিনকার জোর করে লয়ে আমি গেছি গা, লয়ে গেছি কারণ কই যাবো, ঘুরতাছি গাড়তাছি, লাস্টে ওই মোস্তফার লাগে আবার যোগাযোগ করছি। হ্যাঁ আমার বুঝায় হনে আবার পাঠাইলো। ওর মেয়ে আমার ফোন দেয়, আমি নারী নির্যাতন মামলা দেবো তোর নামে। ঠিক আছে নারী নির্যাতন মামলা দিয়ে আপনি। পরে ওর বোন একটু ভালো ছিল, তো ওর বোনের বাসা আমার 20 দিন ডাকছে। তো ওই 20 দিনের বাসা থাকলাম। ফেব্রুয়ারির 1 তারিখে পাশের ঘর খালি হয়েছে, ওই ঘরে আমি ঢুকছি। ওর বিয়ে করলাম, হুজুর দিয়া বিয়ে বসলাম। তখন টাকা পয়সা ছিল না, টাকা কই পাবো আমি। পরে যে আমার যে একটা ফ্রেন্ড আছে না, ও হাফেজ ছিল, ও মানে কলমে টলমায় পরে ওই নিয়মকরণ দিয়া বিয়ে পড়ায় দিছে। কইছে বিয়ে, আমি জিজ্ঞাসা বিয়ে ফরজ হয়েছে, ফরজ হয়েছে। পরে বিয়ে পড়াইছে, ওইভাবে চলতেছি, টাকা নাই, খাইতে পারি না, কি করুম। পরে ওকে বাড়ির সামনে নিচে দাঁড়ায় আমি চিন্তা করতেছি কি করুম। পরে একটা রিক্সাওয়ালার সাথে আমার দেখা হইলো, আমার সামনে রিক্সাওয়ালাটা প্যাসেঞ্জার নাম হইলো। আমি জিজ্ঞাসা করলাম ভাই রিক্সা কত টাকা জমা, জিজ্ঞাসা করলাম, বললাম সব বিস্তারিত। ভাই এই ব্যাপার, আমি বিয়ে শাদী করছি। ও আমার গুলো ভাই রিক্সা চালালে কোনো ঘরে কোনো অভাব থাকে না, লজ্জা শরম ফালা। ওই এলাকার বাইরে একটা রিক্সা গ্যারেজ ছিল, আমি সেই গ্যারেজে ঢুকলাম। আমার রিক্সা দিব না, অন্য একটা গ্যারেজে গেলাম, ভাই দেন আমারে, আমার এই ব্যাপার অনেক কষ্ট হইতেছে, আমার বউলে আমি খাইতে পারতেছি না, আমার বউ না খায়া থাকে। পরে ওই গ্যারেজের ম্যানেজারটা দেশি ছিল, কয় ঠিক আছে যাও ভাই তোমার একটা রিক্সা দিমু আমি। ওই রিক্সা আমি প্রথমে একটা খ্যাপ মারছিলাম আপনার গুলিস্থান থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত 20 টাকা দিছে। ওইখান থেকে আবার লক্ষ্মীবাজার একটা স্টুডেন্ট খ্যাপ নিলাম, ওইখানে 20 টাকা দিছে। এই 40 টাকা খ্যাপ মাইরা আমি দিয়ে আর খাইতে পারি না, আমার ভিতরটা শুকায় গেছে গা। পরে পানি খেলাম 4-5 গ্লাস, খায়া অনেক সুন্দর পড়েছি। একটা রিক্সা এলাকায়, বাবা তুমি কান্দো কে, কইতে পারি না যে আমি বিয়ে করছি এই বয়সে। 360 টাকা হয়েছে আমার কাছে তখন। চলে গেছি 60 টাকা রিক্সা জমা দিয়া, হাত মুখ দিয়া ফেরিস টেরিস চলে আসে, মিশতে বুঝতে না পারে। ওটি দিয়া চাইল ডাইল মোটামুটি 2-4 দিন চলার মতো সবকিছু করে আলাইছি। পরে এই রিক্সা চালাইতাছি 9 মাস রিক্সা চালা আমি কালা ভূত হয়ে গেছি গা। ধর আমি বুক করতাম, রোহিতের কাজ করি, তো এই অবস্থা। তারপরে এর ভিতরে ওর একটা প্রাণের চাকরি পেয়েছি, আবার রিক্সাওয়ালা কথা কইতে প্রাণের দুধ বেছে কথা কইতে ওই চাকরি নিয়ে আনিছি, 9,000 টাকা বেতন দিব। চলতাছি এর ভিতরেই ওর পেটে একটা বাচ্চা এসে পড়ে, অ্যাক্সিডেন্ট, কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। ওকে, সেই বাচ্চা আসা পরে ওনার মায় পুরা বাড়ি তার বাচ্চাটা কিভাবে ফালাই দিব। আমি কি তুমি তোমার বিবাহিত স্ত্রী হয়ে থাকো, আর যদি আমাকে তোমার স্বামী হিসাবে মানো, তাহলে আমার কথাই শুনবা তুমি। ওইভাবেই ফাইনাল, বাচ্চা ফালাইবো না। এই প্রায় 8-9 মাস হওয়ার পর থেকে আমার মার লাগে একটা মিল হয়ে গেল গা। মিল হয়ে যাওয়ানে তখন ওর মারে আমার একটু দেখলো, কথাবার্তা কয়, তখন ওর বাড়িতে আমার বাড়িতে একটা ফাটল ধরাই দিল। পরে ওর মায় ওরা আমার কাছ থেকে নিয়ে গেল, আমারই যাইতে দেয় না। পরে আমি গেছি মতো আমার এই ক্রিকেট খেলার স্টাম্প ফেলে দিয়ে আমার অনেক এগুলো অনেক মারছে। প্রায় অনেক দিন পর বিছনায় ছিলাম। ওর মায়, আমি আমার বউয়ের কাছে গেছি দেখা। ওকে, ওকে যে বিয়ে করেছেন এটা কি আপনার ফ্যামিলিতে জানে, মানে আপনার বাবা মা জানে? জানতো, কিন্তু কেউ ছিল না, নিজস্ব লোক। তারপর আমি এখান থেকে আমি কাঁদতে চলে গেছি গা। তখন বাচ্চা হইব ডেলিভারি, তখন আমার ছোট বোন ওই যে তুলি আমার ফোন দিয়ে, রাসেল ভাই এই ব্যাপার মিশুতে হাসপাতালে। পরে এর ভিতরে ওর মার একটু ক্রাইম ছিল, সেটা আমি বলবো না। পরে এটা যে কোনো একটা কারণে পুলিশ র্যাব ধরে নিয়ে গেল ওর মারে। ওই আমার বাচ্চা হইলো, ওর মায়ে রোজার 20 দিনের দিন ছাড়া পাইয়া আমার আবার মারছে স্টাম্প দেওয়া। তারপর আমি সাথে সাথে ওর মার বাসায় পুলিশ নিয়ে গেছি। পুলিশের সামনে ওরা জিজ্ঞাসা তুই ওর ভাত খাবি, আমার কাছে না আমি ওর ভাত খাবো না। পরে আমি নাই মায়া পড়ছি। 2 দিন পরে আমার ফোন দিছে আপনার গললান 1 ঘন্টার ভিতরে। তখন আমি রিক্সা চালাইতেছি সদরকারে, 1 ঘন্টাতে গললান। তখন টাকা ছিল প্রায় 1,500 টাকা মতো ছিল। পরে ইমার্জেন্সি একটা গন নিলাম 500 টাকা দিয়া, ওরে নিয়ে এলাম। বাচ্চা হইলো, এই বাচ্চা নিয়ে আবার ওর মায় মিললো, আবার আমার কাছ থেকে ওর মায়ের মিশরে লয়ে আয়া পড়লো। বিয়ের ভিতরে বাচ্চা কিন্তু বড় হয়ে গেল, প্রায় 2.5 মাস। তখন এই জিদ করে বাচ্চা আমি পলে দেশে লয়ে গেছি গা। 2.5 মাসের বাচ্চা দেশে না 7 দিন রাখছি। দেখতেছি ছেলেটা খুব কষ্ট হইতেছে, ওরা নিয়ে গেছি। দেখি বাচ্চা টানে নিশা আমার লাগে দেশে আয়া পড়ে, কিন্তু নিশা রাহেনি। আমার ডাইরেক্ট কয় আমি অন্য জায়গায় বিয়া পড়বো, তাও তোর কাছে আমো না। এই কথা হুই না, আমি আবার আয়া পড়ছি হারানের ভয়ে। তখন থেকে মিশু আস্তে আস্তে আমার সরে গেল গা। আবার বুঝাইলাম, আবার আনলাম, কিন্তু আইলো না। পরে তখন পোল্লাটার আমি গেলে আমার কাছে তেমন একটা দেয় না,
আর মিশু তো আমরা দেখতে পারে না, আমার 2টা নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলা রাখছে এখন হচ্ছে আপনার এই অবস্থা। জি। ওকে, কেন বললেন এই গল্পটা আজকে জীবন গল্পে? এই গল্পটা আমি বলছি একটাই কারণ, যে আমি যেখান থেকে যেখানে আইছি কিন্তু আমার অনেক সুন্দর স্বপ্ন ছিল যে আমি ফিল্ম অভিনয় করব। আপনার স্যারের কি অবস্থা? সে ওই আগের মতোই আছে এখন। না, আপনাকে দেখাশোনা করে এখন? এখন আমার সাথে হালকা পাতলা যোগাযোগ আছে। মানে আপনাকে ছেলের মতো এখন দেখে? ছেলের মতো সে দেখে কিনা আমি জানি না, কিন্তু তার সাথে সামনে আসলে বলে এখনো ছেলের মতো তোর আমি দেখি। একটা মানুষ সারাটা জীবন ওয়েট করে একটা ভাগ্যের জন্য, একটা ভালো জায়গার জন্য। আপনার স্যার আপনার প্রতি কি ইন্টারেস্ট ছিল আমরা জানি না, বাট আমাদের কাছে অভাবনীয় লেগেছে বর্তমানের এই যুগে কেউ এরকম পেট্রোনাইজ করতে পারে। সেখান থেকে আপনি এরকম একটা সম্পর্কে গেলেন। আসলে বিয়ের সম্পর্কটাই খুব জটিল একটা জায়গা। এটা যদি খুব পিসফুল না হয় তাহলে একটা মানুষকে শেষ করে দিতে পারে। আর আপনার জায়গাটা থেকে আপনার শিক্ষা ব্যাকগ্রাউন্ড বা সব কিছু মিলিয়ে শুধু ফেস দেখে এরকম একটা জায়গায় যাওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেটাই হয়তো আপনি আজকে এখানে বলতে এসেছেন। আমরা প্রথম গল্প আরিফার গল্পে যে জায়গাটায় ছিলাম সেখান থেকে একদম পুরোটাই টার্ন করে অন্য একটা গল্প। একটা হচ্ছে ফ্যামিলি না থাকলে যেটা হয় সেটা, ফ্যামিলি থাকলেও অনেক সময় ডিরেইলড হয়ে যেতে পারে ছেলেমেয়েরা। প্রিয় শ্রোতা, আজকে আর কোনো মন্তব্য করতে চাই না এই কারণে যে এরকম ভুল আমাদের সমাজে প্রতিনিয়তই হচ্ছে। আপনারা ভুল থেকে সচেতন থাকুন, কারণ আমরা যত কিছুই বলি না কেন ভুল আমাদের হয়েই যায়, কিন্তু এই ভুল থেকে যতটুকু নিজেকে সেভ করা যায়, যতটুকু এসকেপ করা যায়, ততটুকুই হচ্ছে মানে বেটার। বিকজ হিউম্যান লাইফ ইজ অল অ্যাবাউট এরর। ভুল হবেই, কিন্তু সেই ভুল থেকে যতটুকু পরিমাণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। সো বিল্লাল হচ্ছে আপনার অরিজিনাল নাম, পরবর্তীতে রাসেল নামে ডেকেছিল আপনার স্যার। বিল্লাল, আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনি বর্তমানে কত বছর বয়স? 24 বছর। 24 বছর বয়স। আপনার প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি, ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার পাসপোর্ট জমা দিয়েছি বিগত 1 বছর আগে। আপনি কি বিদেশ চলে যাবেন? জি, এরকম একটা চিন্তাধারা, কিন্তু আমি এখন ছেলেকে দেখতে পান না? এখনো কনফার্ম না আমি যাব। ছেলেকে দেখতে পান আপনি? আপনার নিজের ছেলেকে মাঝে মাঝে দেখতে যাই। দেখতে দেয়? দেখতে দেয় আর কি, ওই গালাগালি করে তাও আমি যাই। কিন্তু আপনি আপনার ছেলের দুধের পয়সা যদি জোগাড় করতে না পারেন, এটা তো আপনার ওয়াইফ আপনার প্রতি রাগ করবেই। তখন ছিল। এখন কি অবস্থা? এখন আমি মোটামুটি সবকিছু, আমার ছেলের টোটাল খরচ আমি দিই। ঠিক আছে, এটা তো ভালো নিউজ। আপনি তো ছেলেকে দেখতে পান, একটা সাপোর্ট আছে, সম্ভাবনা আছে। আপনার ওয়াইফ কি বলে? আপনাকে আর বিয়ে, আপনার সঙ্গে সংসার করবে না, অন্যদিকে চলে যাবে, এরকম কিছু? লাস্ট কইছে কিছুদিনের ভিতরে আমার একটা ডিভোর্সের কাগজ লিখে দিয়ে দেব। যদি সেটাই হয় আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নাই এখানে। আপনি তো জোর জবরদস্তি করতে পারবেন না। একটা সংসারে জোর জবরদস্তি করে একটা সময় পর্যন্ত রান করা যায়। এখানে একটু কথা আছে। হ্যাঁ বলেন। কথাটা হচ্ছে 1 মাস আগে ও আমার সাথে আবার আইসা পড়ার প্ল্যান করেছিল, তুমি ঘর নাও। আমি ঘর নিছি। ওই তো কখনো আপস কখনো ডাউন, কখনো আপস কখনো ডাউন করতে করতে দেখা যায় শেষ হয়ে যায়। আমি বাড়ি থেকে লাস্ট 20,000 টাকা না দিয়েছিলাম। ওই 20,000 টাকা আমি চাইছি, স্যার আমার টাকাটা দিয়ে দেন, বাড়ি থেকে মাই চাইতেছে। ঠিক আছে, তোর আমি 15 তারিখে 10,000 টাকা দেবো, আর 10,000 তুই তো নিয়ে ভাঙ্গি খেয়াল আইসিস। আচ্ছা ঠিক আছে, সেই 10,000 দিব। আর আমি বলছি দেখো চল আমরা বাইকা জায়গা, তুমি যদি পারো কিছু নিও, না পারলে নাই, কিন্তু তুমি শুধু পড়ার জন্য 1-2 পিস 3 পিস নিয়ে নিও। কই যাবা? আমার খালাতো বোন আছে, ও দিনাজপুরে থাকে, আমার আপন খালাতো বোন, তার সাথে যোগাযোগ করে চলে যাব। সেখানে যা কয়েকদিন থেকে একটা ওইখানে যা বিয়ে করে একটা কাজের একটা কর্ম তৈরি করে তারপর আমরা ঢাকায় আসুম। সে এক পর্যায়ে রাজি হয় না, না আমি যাবো না, আমি যাইতে পারবো না, আমার মায়ের থুয়ে, আমার মায় আমার অনেক ভালোবাসে, আমার মায় অনেক কষ্ট পাইবো, তাই এখন কি করবা, তাই আমাকে বাদ দিয়ে দাও। কোনা আমি আপনারও ছাড়তে পারবো না, নিশু বলে। তো আমার বুঝাইলো, দেখেন ধৈর্য ধরেন, দেখে কি হয়। আমি আবার মাথাটা নিটোল করে ভাবলাম, দেখি কোন কৃপানি কমিন যায়। তারপরে তার বাসায় টোটালি আবার আসা যাওয়া শুরু হয়ে গেল গা। তার মা হঠাৎ করে কিভাবে জানি ঠান্ডা হয়ে গেল। পরে শুনছি যে আমার স্যারে তারে বুঝায় বাজায় রাজি করেছে যে আমার সাথে বিয়ে দেবো ফাইনাল। তখন তার ডিভোর্সটা, তারপরে আমার স্যারে তার ওই ভাগ্নির বাসায় গেছিল, যেই ছেলের সাথে ওর বিয়ে হয়েছিল, যেখানে গেছিল এখান থেকে শোনাশুনি হইতেছে, যদি কোনো রকম শুনি তাহলে ওখানে আমি একটা মামলা দিয়ে দেবো। এটা আবার আমার স্যারে বাপ, হ্যাঁ আবার হ্যাঁ ভাগ্নিরে কইছে, নিশুর আম্মারে কয়, মামা আপনি ভাইবেন না আমি এত কাঁচা কাম করুম, আমি করলে পাকাই করুম। এমন পর্যায়ে এরপর আগে এক জায়গায় ভাড়া ছিলাম, ভাড়াটা ছাইরা ওগো বাড়ির পাশে আয়া পড়লাম ভাড়া। তখন ওর মায় আমার সাথে আর আমার স্যারের সম্পর্কের ভিতরে এমন একটা ফাটল ধরাই দিল, মানে তারও আমি দেখতে পাই না, সেও আমার দেখতে পারে না। তারা আমি একরকম গালাগালি বন্ধ করছি, হাত দিয়ে ধাক্কা পর্যন্ত দিয়েছি, এই নিশুরে গালাগালি করতে দেখা। আমি ওরে কইতাম, তুমি ওরে গেলেও কে লেগা, আমি ওরে বিয়ে করো, তুমি ঠেকা রাখতে পারবা, আমি ওরে বিয়ে করো, আমি তোমার লাগে কথা কো না, তুমি তোমার মতো যাওগা। তো হ্যাঁ আবার হ্যাঁ আর এক বাইক নিয়ে ফোন দিচ্ছে, দেখ এই ব্যাপার, তুই আরে খাওয়াস লস পিন্দোস, তোরে ধাক্কা দিল কি মনে করা, তা বাদ দেওয়া দে, ছাড়ে রেখে দেওয়া দে। পরে হ্যাঁ কিছু কয়নি, হ্যাঁ ফোন কাইটা নিজে নেমে গেছে, আমি ঘরে ব্যাগেট লাগা চুপ পেয়ে কামড়তেছি, কি করুম।
তখন আমার তো আর কোনো কিছু সহ্য হইতেছে না, মনের ভিতরে অনেক অস্থিরতা উঠে আছে গা, জিনিসটা এত কিছু হয়ে গেল গা। তারপরে ওর লাগে যোগাযোগ করতে পারতেছি না, আমার ফোনটা নিয়ে ভেঙে লাইছে স্যারে নিয়ে, যোগাযোগ করতে পারছি না, তো ফোনই নেই, এখন আমি কী করুম। পরে এই স্যারের যখন আর বাসায় গেল একদিন কা, আর মাইয়ারে দেখতে গেছে, অনেক দিন ধরে বাড়িতে যায় না। তো এর ভিতরেই আমি ওর বাড়ি কেটে যা খাড়াই রয়েছি, নিশুকে বাড়ি কেটে যা খাড়াইছি, নিশুর দেখিনি পাই, মাঝে মাঝে ও ছাদে আয়, ওই অপেক্ষা আছে, দেখিনি আয়, পরে দেখছে আমারে। পরে আমি আমার তো ফোন নাই, কীভাবে তোমার সাথে আমি যোগাযোগ করবো, পারতেছি না, মানে কান্দে কান্দে করতেছি, রাস্তার হইতে মানুষ আমার দিকে তাকায় রয়েছে, আমি কান্দাছি ওর দিকে তাকায়। পরে আমার আরেকজন ছেলে ডাক দেখা, এই তুমি কান্দো কে, আমি কি এমনি। তারপর ওই অগ বাসায় গেলাম, মানে ওর সাথে, মানে আমারে ওরা একটা শর্ত দিল, আমার মেয়ে আমি তোর কাছে বিয়া দেবো, আর মায় কয় ওই আমার মামুর পাশ ছাড়তে হইব, এই চাপটা আমার দিছে। মানে নিশুর মা বলতেছে, নিশুর মা বলতেছে। ওকে, আমার মাথায় কঠিন একটা বাড়ি পড়লো, আমি আল্লাহ কি কয় এটা, মানে আমি এটা মাইনে নিতে পারতেছি না, আমি তা করে বলতেও পারতেছি না যে আমি এই জবানে এই কমিটমেন্টে তার সাথে আমি জড়িত আছি। তখন আমি দেখেন এর সাথে আমি কঠিন জবান দিছি, আমি কিভাবে আল্লাহ এত একটা বেমানি করি, আল্লাহ নারাজ হয়ে যাবো। কয় তোর আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো বুঝ যখন জবান দাস নাই যে এরকম সম্পর্ক ছিল যেমন থাকবো কিনা। তখন আমার মনে ভিতরে ডাক দেয় নাই যে স্যারের বউ এই নিশুর মায়ের দিয়ে এই চাপটা দেওয়া হইতেছে আমার। আচ্ছা আচ্ছা, ওকে। তখন স্যারেরে বলি, দেখেন অনেক কিছু হয়ে গেছে, মান সম্মান অনেক কিছু নষ্ট হয়েছে, আমি আর চাই না মান সম্মান হারাইতে, আপনি চলে যান। এর মধ্যে আবার নিশুর মেয়ে আমার শিখায় দেয়, আমার মেয়ে তোর বিয়া দেবো, যা জবান দিলাম, তুই এক কাম কর, তুই ঘরগুড়ি ছেড়ে দেশে জাগা, তুই আমার মামুরে ক আমি দেশে যাবো, ঢাকায় আমার থাকতে ভালো লাগে না, তাহলে তোরে আমি, তখন ছিল মাসের 14 তারিখ কি 15 তারিখ এর ভিতরে হবে, তুই এই ভাঙ্গা মাস দেশে থাকা 1 তারিখে তোকে দেশে যাবো আমি, তো বাড়ি ঘর দেখামো, আর তোর আমি লই আমু আইন না, আমাকে কদিন থাকবি, তারপর তোর বাপ মানে ডাকায় আমি তোর বিয়া দেবো, মুস্তফা লাগে থাকলে আমি মেয়া বিয়া দিম না। মানে আপনার স্যারের নাম ছিল মুস্তফা? জি, স্যারের নাম ছিল মুস্তফা। তো আমারে তো মাথায় একটাই ঘুরতেছে, মিশুরে পাইতে হইলে আমার এর লাগে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হইব, আমার মাথায় একটাই জিনিস ঘুরতেছে, আমি কি করুম। কিন্তু লাস্টে আমি দেখলাম না, আমি ওর ছাড়া বাঁচুম না, এমন একটা ভিতরে আমার ইতরে হয়ে গেল, ওই অন্য মানুষের লাগে আবার বিয়া হইব, অন্য মানুষের লাগে কথা কইব, আমি এটা থাকতে মেনে নিতে পারব না। তো আমি বললাম আমি দেশে যাবো গা, আমি আর ঢাকায় থাকুম না, আমি যদি কোনোদিন দেশেতে ঢাকায় আসি তাহলে আমি আপনার বাড়িতে যাবো, আপনার বাড়িতে আমি চিনি। সেই আশায় সে আমার ছাড়লো, আমি দেশে গেলাম, 10-11 দিন ছিলাম, 12 দিনের দিন আমার আর পড়ান ঠিকই না, মিশুর লাগে তো ফোনে আমার কথাবার্তা চলতে আসছে এনি টাইম, কিন্তু আর মায় আমার সবসময় কইতো কথা কম কবি, কথা কম কবি। বাড়িতে যাওয়ার পর থেকে আমার মাইকে একটু পোল্টে ভাব, কথায় বোঝা গেল। আমি মনে মনে ভাবি আমার খেতে দিয়ে হ্যাঁ লাভ কি, মায়া বিয়া না দিলে বুঝলাম লাভ, তো হ্যাঁ থেকে সরে আমার লাভ হইলো কি। এখন আমি কি করু, মিশুরে কই মিশু আমার ভালো লাগে না, আমি পড়ি, কয় ঠিক আছে। তখন 28 তারিখ রাইতেই কথা, 29 তারিখ সকাল লাগে কত গায়ে আমি পড়ছি, কিন্তু স্যারে জানে না, আর আমি জানিনি যে আমি ঢাকায় এসে পড়ছি। তো আইসা ওকে বাড়িতে উঠলাম। এরপরে আমার একটা বন্ধু ছিল, বন্ধু কই যেখানে চাকরি করতাম ওইখানে একটা ফ্রেন্ড ছিল আমার, ও হাফিজ ছিল, ওর বাসায় দেখা করতে গেছি। ও আবার স্যারের গোয়া দিছে, স্যার আপনার ছেলে তাই ছিল, কয় আমার ছেলে রাসেল, কয় হ কেউ ওই তো দেশে, কয় না না স্যার বিকালে দেখা করে গেছে। আমার এই স্যারে ফোন দিয়েছে সন্ধ্যাবার, তুই কই, আমিও মিথ্যা তো গেছি, আমি তো আমার মাথায় যে নাই ওইন্দা ওই আর কয়া দিতে পারে। এই বলতে দেশের থেকে ফোন দিয়ে এর কাছ থেকে খরচের টাকা পয়সা আমি নিতাম, কিন্তু আমার উদ্দেশ্য এত আমি সম্পর্ক বিচ্ছিন্ন করুম না, এই উদ্দেশ্য। কিন্তু ওর মায়ের জাস্ট বোঝানোর জন্য আমি চলে গেছি। পরে আমার বলে যে তুই সত্যি করে কত রাসেল তুই কই আসস, আমি কি বাজারে, তো কয় তুই তো ঢাকায় আসছ আজকা, সাথে সাথে আমার মেমোরিতে বল আল হায় আবদুল্লাহ কয়ে দিছে, কই হ আমি আয়া পড়ছি, আমি তোমার কই নাই কইতাম, আমি থুতু মুতু হয়ে গেছি কি কুমার। ঘরে যাই করলাম, নিশু দেখো এই ব্যাপার ফ্লাশ হয়ে গেছে, আমি যে ঢাকা আসছি কিভাবে এইভাবেই। আপনি তো বেশি বুঝেন, আপনি কে লেগে ছেড়ে লাগে দেখা করতে গেছেন, লগে 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 বাইতে আইসে, রাস্তা দিয়ে আইতাছে আর ফোনে করতেছে, তোর আমি পাইলে আজকে মাইরালাম। আমি তো ডরে ঘরে একটা ঘর ছিল বাড়াটিয়া, ঘরে যা পলাই রয়েছি। এবার এই রাস্তায় নিশু আর নিশুর মায় কয় তুই ঘরে যা থাকা দেখি কি করে, বিচ্ছাই বুঝে তার পায়নি, বাড়িটা ঘরে তার ঢুকবো না, ওকে ঘরে বিচ্ছাই বুঝাই গেছে গা। হ্যাঁ গিয়ে যাওয়ার পরে আমার কয় রাসেল তুই এখন কি করবি, তোর ডিসিশনটা কি, আমি ডিসিশন জানিছি তাই মুস্তফা সম্পর্কে বাদ, আমি কি বাতে লাগে টোটাল ব্যাখ্যা লাগে, আর আমি চিনি না এরকম পরিস্থিতি। ওগুলোকে তো পুরো দেখা যাচ্ছে আমি আপনার মেয়ে এলাকা সব ছেড়ে দিছি। তারপরে এই নিশু আমারে কইতেছে এখন কি করবেন তাহলে আপনি, আমার এই চাকরিটাও গেছে গা, আমি এখন টোটাল বেকার, দেশে 15 দিন থেকেছি, কাজ কাম নাই। তো এর ভিতরে আমার মায় আমার হঠাৎ করে ফোন দিয়ে এলো, কয় কি রে তুই তো দেশে এতদিন কোনোদিন থাকস নাই, কি হয়েছে তোর, আমি কি না কিছু হয় নাই, আর এত কিছু হয়ে গেছে আমার মায় জানে না,
ও ঘরে থাকার 5-7 দিন পরেই গেলো, রাসেল কাজ কাম কর একটা। আমি কি একটা কাজ করুম, আমার গাড়ি শিখার ইচ্ছা, ড্রাইভিং শিখুম, আপনি আমার ড্রাইভিংটা শিখাই দেন, চাকরি আমি একটা বাস করে নিতে পারবো, পারবি তো? আমি কি এই কয়া ওর মায় আমার 1 মাস ঘুরাইছে। নিশুর মা? হ্যাঁ। আচ্ছা। ড্রাইভিং শিখামু, তুই টেনশন করিস না। আমি কইছি তোর ড্রাইভিং শিখামু, তোর আমি বিদেশ পর্যন্ত পাঠামু, তুই যাবি? আমি কি আমি যাবো। তোর ড্রাইভিংটা শিখা তোর আমি বিদেশ পাঠামু। তো ওই আশায় আমি আর নিশুরের একদিনকার আগে কি লিয়া দিন ঝগড়া লাগলো, ওই আমার বকা দিছে জিদ্দে মাথা। পরে আমি একটা লাঠিতে বাড়ি মারছি। খবর পেয়ে আইসে ওর মায় আমার একটা থাপ্পড় মারছে ঘরের ভিতরে, তুই বাইরে অক্ষণে। পরে আমি বাইরে গেলাম, মিশিয়ে গেলাম, তুমি আমার ফোন দিও। ওই আর বড় বোনের বাসায় গেছে গা, আমিও পিছিয়ে ফলো করতে গেলাম। ওইখানে গেছি, ওকে বাসায় গেছি। ওকে বাসায় যে গেট খুলছে, গেট বাড়িতে মানে গেট খুলছে, তো যাতে গেট সিটকিন না লাগাতে পারে কারণ আগে আমি হাত ঢুকাই দিছি। হাত ঢুকাতে আমার অনেক জোরে একটা চাপ দিছে, এই জায়গায় আমি হাড্ডিতে ব্যথা পেয়েছি। আমার ব্যথাটা এখনো মাঝে মাঝে ওঠে। তো ঘরে গেলাম, মিশিয়ে গেলাম, তুমি চলো আজকে তোমার আমি জামগা। মিশিও রাজি, সবাই রাজি। আমার মায় আমারে এই অনেক থাপড়াইতেছে, অনেক মারতেছে। তারপরে একটা লাঠি দিয়ে বাড়ি মারছে, বাড়িটা আমার গাড়ির উপরে পড়ছে। ওই ব্যথায় আমি অনেক চিখের বেড়া কাঁদছি। পরে নিজের মাথায় নিজের জিদ দিয়ে গেট ওয়ালের ভিতরে 4-5টা বাড়ি মারছি মাথা। পরে ওর অন্য ঘরে নিয়ে আটকে রাখছে। পরে ওই দিনকার জোর করে লয়ে আমি গেছি কারণ কই যাবো, ঘুরতাছি গাড়তাছি। লাস্টে ওই মোস্তফার লাগে আবার যোগাযোগ করছি। হ্যাঁ, আমার বুঝে এখন আবার পাঠাইলো। ওর মেয়ে আমার ফোন দেয়, আমি নারী নির্যাতন মামলা দেবো তোর নামে। ঠিক আছে, নারী নির্যাতন মামলা দিয়ে আপনি। পরে ওর বোন একটু ভালো ছিল, তো ওর বোনের বাসা আমার 20 দিন ডাকছে। তো ওই 20 দিনের বাসা থাকলাম। ফেব্রুয়ারির 1 তারিখে পাশের ঘর খালি হয়েছে, ওই ঘরে আমি ঢুকছি। ওর বিয়ে করলাম, হুজুর দিয়া বিয়ে বসলাম। তখন টাকা পয়সা ছিল না, টাকা কই পাম আমি। পরে যে আমার যে একটা ফ্রেন্ড আছে না, ও হাফিজ ছিল, ও মানে কলমে টলমে পরে নিয়মকরণ দিয়া বিয়ে পড়ায় দিছে। কইছে বিয়ে, আমি জিজ্ঞেস বিয়ে ফরজ হয়েছে? ফরজ হয়েছে। পরে বিয়ে পড়াইছে, ওইভাবে চলতেছি, টাকা নাই, খাইতে পারি না, কি করুম। পরে ওকে বাড়ির সামনে নিচে দাঁড়ায় আমি চিন্তা করতেছি কি করুম। পরে একটা রিক্সাওয়ালার সাথে আমার দেখা হইলো। আমার সামনে রিক্সাওয়ালাটা প্যাসেঞ্জার নাম হইলো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই রিক্সা কত টাকা জমা? জিজ্ঞাসা করলাম, বললাম সব বিস্তারিত। ভাই এই ব্যাপার, আমি বিয়ে শাদী করছি। ও আমার গুলো, ভাই রিক্সা চালাইলে ঘরে কোনো অভাব থাকে না, লজ্জা শরম ফালা। ওই এলাকার বাইরে একটা রিক্সা গ্যারেজ ছিল, আমি সেই গ্যারেজে ঢুকলাম। আমার রিক্সা দিব না, অন্য একটা গ্যারেজে গেলাম। ভাই দেন আমার এই ব্যাপার অনেক কষ্ট হইতেছে। আমার বললে আমি খাইতে পারতেছি না, আমার বউ না খায়া থাকে। পরে ওই গ্যারেজের ম্যানেজারটা দেশি ছিল, কয় ঠিক আছে যাও ভাই, তোমার একটা রিক্সা দিমু আমি। ওই রিক্সা আমি প্রথমে একটা খ্যাপ মারছিলাম আপনার গুলিস্থান থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত 20 টাকা দিছে। ওইখান থেকে আবার লক্ষ্মীবাজার একটা স্টুডেন্ট খ্যাপ নিলাম, ওইখানে 20 টাকা দিছে। এই 40 টাকা খ্যাপ মাইরা আমি দিয়ে আর খাইতে পারি না, আমার ভিতরটা শুকায় গেছে গা। পরে পানি খেলাম 4-5 গ্লাস, খাইয়া অনেক সুন্দর পড়েছি। একটা রিক্সা এলাকায়, বাবা তুমি কান্দো কে? কইতে পারি না যে আমি বিয়ে করছি বয়সে। 360 টাকা হয়েছে আমার কাছে তখন। চলে গেছি 60 টাকা রিক্সা জমা দিয়া, হাত মুখ দিয়া ফেরিস টেসে চলে আসে। মিশতে বুঝতে না পারে, ওটি দিয়া চাইল ডাইল মোটামুটি 2-4 দিন চলার মতো সবকিছু করে আলাইছি। পরে এই রিক্সা চালাইতাছি 9 মাস রিক্সা চালা আমি কালা ভূত হয়ে গেছি গা। ধর আমি বুক করতাম, রোহিতের কাজ করি, তো এই অবস্থা। তারপরে এর ভিতরে ওর একটা প্রাণের চাকরি পেয়েছি। আবার রিক্সাওয়ালা কথা কইতে প্রাণের দুধ বেছে কথা কইতে ওই চাকরি নিয়ে আনিছি, 9,000 টাকা বেতন দিব। চলতাছি এর ভিতরেই ওর পেটে একটা বাচ্চা এসে পড়ে, অ্যাক্সিডেন্ট, কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। ওকে। সেই বাচ্চা আসা পরে ওনার মায় পুরা বাড়ি তার বাচ্চারা কিভাবে ফালাই দিব। আমি কি তুমি তোমার বিবাহিত স্ত্রী হয়ে থাকো, আর যদি আমাকে তোমার স্বামী হিসাবে মানো, তাহলে আমার কথাই শুনবা তুমি। ওইভাবেই ফাইনাল বাচ্চা ফালাইবো না। এই প্রায় 8-9 মাস হওয়ার পর থেকে আমার মার লাগে একটা মিল হয়ে গেল গা। মিল হয়ে যাওয়ানে তখন ওর মারে আমার একটু দেখলো, কথাবার্তা কয়। তখন ওর বাড়িতে আমার ভিতরে একটা ফাটল ধরাইয়া দিল। পরে ওর মায় আমার কাছ থেকে নিয়ে গেল, মানে আমারই যাইতে দেয় না। পরে আমি গেছি মতো আমার এই ক্রিকেট খেলার স্টাম্প ফেলে দিয়ে আমার অনেক এগুলো অনেক মারছে। প্রায় অনেক দিন পর বিছনা ছিলাম। ওর মায়, আমি আমার বউয়ের কাছে গেছি দেখা। ওকে। ওকে যে বিয়ে করেছেন এটা কি আপনার ফ্যামিলিতে জানে, মানে আপনার বাবা মা জানে? জানতো, কিন্তু কেউ ছিল না, নিজস্ব লোক। তারপর আমি এখান থেকে কাঁদতে চলে গেছি গা। তখন বাচ্চা হইব ডেলিভারি, তখন আমার ছোট বোন ওই যে তুলি আমার ফোন দিয়ে, রাসেল ভাই এই ব্যাপার মিশুতে হাসপাতালে। পরে এর ভিতরে ওর মার একটু ক্রাইম ছিল, সেটা আমি বলবো না। পরে এটা যে কোনো একটা কারণে পুলিশ র্যাব ধরে নিয়ে গেল ওর মারে। ওই আমার বাচ্চা হইলো, ওর মায়ে রোজার 20 দিনের দিন ছাড়া পাইয়া আমার আবার মারছে স্টাম্প দেওয়া। তারপর আমি সাথে সাথে ওর মার বাসায় পুলিশ নিয়ে গেছি। পুলিশের সামনে ওরা জিজ্ঞেস তুই ওর ভাত খাবি? আমার কাছে না, আমি ওর ভাত খাবো না। পরে আমি নাই মায়া পড়ছি। 2 দিন পরে আমার ফোন দিছে আপনার গললান 1 ঘন্টার ভিতরে। তখন আমি রিক্সা চালাইতেছি সদরকারে, 1 ঘন্টাতে গললান। তখন টাকা ছিল প্রায় 1,500 টাকা মতো ছিল। পরে ইমার্জেন্সি একটা গন নিলাম 500 টাকা দিয়া, ওরে নিয়ে এলাম। বাচ্চা হইলো, এই বাচ্চা নিয়ে আবার ওর মায় মিললো, আবার আমার কাছ থেকে ওর মায়ের মিশরে লয়ে আয়া পড়লো।
এর ভিতরে বাচ্চা কিন্তু বড় হয়ে গেল প্রায় 2.5 মাস। তখন এই জিদ করে বাচ্চা আমি পলায় দেশে লয়ে গেছি গা। 2.5 মাসের বাচ্চা দেশে না 7 দিন রাখছি, দেখতেছি ছেলেটা খুব কষ্ট হইতেছে, ওরা নিয়ে গেছি, দেখি বাচ্চা টানে নিশা আমার লাগে দেশে আয়া পড়ে। কিন্তু নিশা রাহেনি, আমার ডাইরেক্ট কয় আমি অন্য জায়গায় বিয়া পড়বো, তাও তোর কাছে আমো না। এই কথা হুই না, আমি আবার আয়া পড়ছি হারানের ভয়ে। তখন থেকে মিশু আস্তে আস্তে আমার সরে গেল গা। আবার বুঝাইলাম, আবার আনলাম, কিন্তু আইলো না পরে। তখন পোল্লাটার আমি গেলে আমার কাছে তেমন একটা দেয় না, আর মিশু তো আমার দেখতে পারে না, আমার 2টা নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলা রাখছে। এখন হচ্ছে আপনার এই অবস্থা? জি। ওকে, কেন বললেন এই গল্পটা আজকে জীবন গল্পে? এই গল্পটা আমি বলছি একটাই কারণ, যে আমি যেখান থেকে যেখানে আইছি, কিন্তু আমার অনেক সুন্দর স্বপ্ন ছিল যে আমি ফিল্ম অভিনয় করব। আপনার স্যারের কি অবস্থা? সে ওই আগের মতোই আছে এখন। না, আপনাকে দেখাশোনা করে এখন? এখন আমার সাথে হালকা পাতলা যোগাযোগ আছে। না, আপনাকে ছেলের মতো এখন দেখে? ছেলের মতো সে দেখে কিনা আমি জানি না, কিন্তু তার সাথে সামনে আসলে বলে এখনো ছেলের মতো তোরে আমি দেখি। একটা মানুষ সারাটা জীবন ওয়েট করে একটা ভাগ্যের জন্য, একটা ভালো জায়গার জন্য। আপনার স্যার আপনার প্রতি কি ইন্টারেস্ট ছিল আমরা জানি না, বাট আমাদের কাছে অভাবনীয় লেগেছে বর্তমানের এই যুগে কেউ এরকম পেট্রোনাইজ করতে পারে। সেখান থেকে আপনি এরকম একটা সম্পর্কে গেলেন। আসলে বিয়ের সম্পর্কটাই খুব জটিল একটা জায়গা। এটা যদি খুব পিসফুল না হয় তাহলে একটা মানুষকে শেষ করে দিতে পারে। আর আপনার জায়গাটা থেকে আপনার শিক্ষা ব্যাকগ্রাউন্ড বা সব কিছু মিলিয়ে শুধু ফেস দেখে এরকম একটা জায়গায় যাওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেটাই হয়তো আপনি আজকে এখানে বলতে এসেছেন। আমরা প্রথম গল্প আরিফার গল্পে যে জায়গাটায় ছিলাম, সেখান থেকে একদম পুরোটাই টার্ন করে অন্য একটা গল্প। একটা হচ্ছে ফ্যামিলি না থাকলে যেটা হয়, সেটা ফ্যামিলি থাকলেও অনেক সময় ডিরেইলড হয়ে যেতে পারে ছেলেমেয়েরা। প্রিয় শ্রোতা, আজকে আর কোনো মন্তব্য করতে চাই না এই কারণে যে এরকম ভুল আমাদের সমাজে প্রতিনিয়তই হচ্ছে। আপনারা ভুল থেকে সচেতন থাকুন, কারণ আমরা যত কিছুই বলি না কেন, ভুল আমাদের হয়েই যায়। কিন্তু এই ভুল থেকে যতটুকু নিজেকে সেভ করা যায়, যতটুকু এসকেপ করা যায়, ততটুকুই হচ্ছে বেটার। বিকজ হিউম্যান লাইফ ইজ অল অ্যাবাউট এরর। ভুল হবেই, কিন্তু সেই ভুল থেকে যতটুকু পরিমাণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। সো বিল্লাল হচ্ছে আপনার অরিজিনাল নাম, পরবর্তীতে রাসেল নামে ডেকেছিল আপনার স্যার। বিল্লাল, আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনি বর্তমানে কত বছর বয়স? 24 বছর। 24 বছর বয়স। আপনার প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি, ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার পাসপোর্ট জমা দিয়েছি বিগত 1 বছর আগে। আপনি কি বিদেশ চলে যাবেন? জি, এরকম একটা চিন্তাধারা, কিন্তু আমি এখন ছেলেকে দেখতে পান না? এখনো কনফার্ম না আমি যাব। ছেলেকে দেখতে পান আপনি? আপনার নিজের ছেলেকে মাঝে মাঝে দেখতে যাই। দেখতে যান? দেখতে দেয় আর কি, ওই গালাগালি করে তাও আমি যাই। কিন্তু আপনি আপনার ছেলের দুধের পয়সা যদি জোগাড় করতে না পারেন, এটা তো আপনার ওয়াইফ আপনার প্রতি রাগ করবেই। তখন ছিল। এখন কি অবস্থা? এখন আমি মোটামুটি সবকিছু, আমার ছেলের টোটাল খরচ আমি দিই। ঠিক আছে, এটা তো ভালো নিউজ। আপনি তো ছেলেকে দেখতে পান, একটা সাপোর্ট আছে, সম্ভাবনা আছে। আপনার ওয়াইফ কি বলে? আপনাকে আর বিয়ে, আপনার সঙ্গে সংসার করবে না, অন্যদিকে চলে যাবে, এরকম কিছু? লাস্ট কইছে কিছুদিনের ভিতরে আমার একটা ডিভোর্সের কাগজ লিখে দিয়ে দেব। যদি সেটাই হয়, আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নাই এখানে। আপনি তো জোর জবরদস্তি করতে পারবেন না। একটা সংসারে জোর জবরদস্তি করে একটা সময়। আমি বাড়ি থেকে লাস্ট 20,000 টাকা না দিয়েছিলাম। ওই 20,000 টাকা আমি চাইছি, স্যার আমার টাকাটা দিয়ে দেন, বাড়ি থেকে মাই চাইতেছে। ঠিক আছে, তোর আমি 15 তারিখে 10,000 টাকা দেবো, আর 10,000 তুই তো নিয়ে ভাঙ্গি খেয়াল আইসিস। আচ্ছা ঠিক আছে, সেই 10,000 দিব। আর আমি বলছি দেখো চল আমরা বাইকা জায়গা, তুমি যদি পারো কিছু নিও, না পারলে নাই, কিন্তু তুমি শুধু পড়ার জন্য 1-2 পিস 3 পিস নিয়ে নিও। কই যাবা? আমার খালাতো বোন আছে, ও দিনাজপুরে থাকে, আমার আপন খালাতো বোন, তার সাথে যোগাযোগ করে চলে যাব। সেখানে যা কয়েকদিন থেকে একটা ওইখানে যা বিয়ে করে একটা কাজের একটা কর্ম তৈরি করে তারপর আমরা ঢাকায় আসুম। সে এক পর্যায়ে রাজি হয় না, না আমি যাবো না, আমি যাইতে পারবো না, আমার মায়ের থুয়ে, আমার মায় আমার অনেক ভালোবাসে, আমার মায় অনেক কষ্ট পাইবো, তাই এখন কি করবা? তাই আমাকে বাদ দিয়ে দাও। কোনা আমি আপনারও ছাড়তে পারবো না। নিশু বলে তো আমার বুঝাইলো, দেখেন ধৈর্য ধরেন, দেখে কি হয়। আমি আবার মাথাটা নিটোল করে ভাবলাম, দেখি কোন কৃপানি কমিন যায়। তারপরে তার বাসায় টোটালি আবার আসা যাওয়া শুরু হয়ে গেল গা। তার মা হঠাৎ করে কিভাবে জানি ঠান্ডা হয়ে গেল। পরে শুনছি যে আমার স্যারে তারে বুঝায় বাজায় রাজি করেছে যে আমার সাথেই বিয়ে দেবো ফাইনাল। তখন তার ডিভোর্সটা, তারপরে আমার স্যারে ওই ভাগ্নির বাসায় গেছিল, যেই ছেলের সাথে ওর বিয়ে হয়েছিল, যেখানে গেছিল এখান থেকে শোনাশুনি হইতেছে, যদি কোনো রকম শুনি তাহলে লগন আমি একটা মামলা দিয়ে দেবো। এটা আবার আমার স্যারে বাপ, হ্যাঁ আবার হ্যাঁ ভাগ্নিরে কইছে, নিশুর আম্মারে কয়, মামা আপনি ভাইবেন না আমি এত কাঁচা কাম করুম, আমি করলে পাকাই করুম। এমন পর্যায়ে এরপর আগে এক জায়গায় ভাড়া ছিলাম, ভাড়াটা ছাইরা ওগো বাড়ির পাশে আয় পড়লাম ভাড়া। তখন ওর মায় আমার সাথে আর আমার স্যারের সম্পর্কের ভিতরে এমন একটা ফাটল ধরাই দিল, মানে তারও আমি দেখতে পাই না, সেও আমার দেখতে পারে না। তারা আমি একরকম গালাগালি বন্ধ করছি, হাত দিয়ে ধাক্কা পর্যন্ত দিছি, এই নিশুরে গালাগালি করতো দেখা। আমি ওরে কইতাম, তুমি মারে গালেও কে লেগা, আমি ওরে বিয়ে করব, তুমি ঠেকা রাখতে পারবা, আমি ওরে বিয়ে করব, তোমার লাগে কথা কো না, তুমি তোমার মতো যাও গা। তো হ্যাঁ আবার আর এক বাইক নিয়ে ফোন দিচ্ছে, দেখ এই ব্যাপার।
তুই আরে খাওয়াস লস পিন্দোস তোরে ধাক্কা দিল কি মনে করা, তা বাদ দেওয়া দেয় ছাড়ে খেদা দেয়। পরে হ্যাঁ কিছু কয়নি, হ্যাঁ ফোন কাইটা নিজে নেমে গেছে, আমি ঘরে ব্যাগেট লাগা চুপ পেরে কামড়তেছি কি করুম। আমার তো আর কোনো কিছু সহ্য হইতেছে না, মনের ভিতরে অনেক অস্থিরতা উঠে আছে গা, জিনিসটা এত কিছু হয়ে গেল গা। তারপরে ওর লাগে যোগাযোগ করতে পারতেছি না, আমার ফোনটা নিয়ে ভেঙে লাইছে স্যারে নিয়ে, যোগাযোগ করতে পারছি না, তো ফোনই নেই, এখন আমি কী করুম। পরে এই স্যারের যখন আর বাসায় গেল একদিন কা, আর মাইয়ারে দেখতে গেছে, অনেক দিন ধরে বাড়িতে যায় না। তো এর ভিতরেই আমি ওর বাড়ি কেটে যা খাড়াই রয়েছি, নিশুকে বাড়ি কেটে যা খাড়াইছি, নিশুরে দেখিনি পাই, মাঝে মাঝে ও ছাদে আয়, ওই অপেক্ষা আছে দেখিনি আয়। পরে দেখছে আমারে, পরে আমি আমার তো ফোন নাই, কীভাবে তোমার সাথে আমি যোগাযোগ করবো পারতেছি না, মানে কান্দে কান্দে করতেছি, রাস্তার হইতে মানুষ আমার দিকে তাকায় রয়েছে, আমি কান্দাছি ওর দিকে তাকায়। পরে আমার আরেকজন ছেলে ডাক দেখাই, তুমি কান্দো কে, আমি কি এমনি। তারপর ওই অগো বাসায় গেলাম, মানে ওর সাথে মানে আমারে ওরা একটা শর্ত দিল, আমার মেয়ে আমি তোর কাছে বিয়া দেবো। আর মায় কয় ওই আমার মামুর পাশ ছাড়তে হইব, এই চাপটা আমারে দিছে। মানে নিশুর মা বলতেছে, নিশুর মা বলতেছে। ওকে, আমার মাথায় কঠিন একটা বাড়ি বললাম, আল্লাহ কি কয় এটা, মানে আমি এটা মাইনে নিতে পারতেছি না, আমি তা করে বলতেও পারতেছি না যে আমি এই জবানে এই কমিটমেন্টে তার সাথে আমি জড়িত আছি। তখন আমি দেখেন এর সাথে আমি কঠিন জবান দিছি, আমি কিভাবে আল্লাহ এত একটা বেমানি করি, আল্লাহ নারাজ হয়ে যাবো। কয় তোর আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো বুঝ যখন জবান দাস নাই যে এরকম সম্পর্ক ছিল যেমন থাকবো কিনা। তখন আমার মনে ভিতরে ডাক দেয় নাই যে স্যারের বউ এই নিশ্চয় মায়ের দিয়ে এই চাপটা দেওয়া হইতেছে আমার। আচ্ছা আচ্ছা, ওকে। তখন স্যারের বলি, দেখেন অনেক কিছু হয়ে গেছে, মান সম্মান অনেক কিছু নষ্ট হয়েছে, আমি আর চাই না মান সম্মান হারাইতে, আপনি চলে যান। এর মধ্যে আবার নিশুর মেয়ে আমার শিখায় দেয়, আমার মেয়ে তোর বিয়া দেবো, যা জবান দিলাম, তুই এক কাম কর, তুই ঘরগুলো ছেড়ে দেশে জাগা, তুই আমার মামুরে ক আমি দেশে যাবো, ঢাকায় আমার থাকতে ভালো লাগে না, তাহলে তোরে আমি, তখন ছিল মাসের 14 তারিখ কি 15 তারিখ এর ভিতরে হবে, তুই এই ভাঙ্গা মাস দেশে থাকা 1 তারিখে তোকে দেশে যাবো আমি, তো বাড়ি ঘর দেখ কামো আর তোরে আমি লই আমু আইন না, আমার ওখানে কদিন থাকবি, তারপর তোর বাপ মানে ঢাকায় আমি তোর বিয়া দেবো, মুস্তফা লাগে থাকলে আমি মেয়া বিয়া দিম না। মানে আপনার স্যারের নাম ছিল মুস্তফা? জি, স্যারের নাম ছিল মুস্তফা। তো আমারে তো মাথায় একটাই ঘুরতেছে, মিশুর পাইতে হইলে আমার এর লাগে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হইব, আমার মাথায় একটাই জিনিসে ঘুরতেছে, আমি কি করুম। কিন্তু লাস্টে আমি দেখলাম না, আমি ওর ছাড়া বাঁচুম না, এমন একটা ভিতরে আমার তৈরি হয়ে গেল, ওই অন্য মানুষের লাগে আবার বিয়া হইব, অন্য মানুষের লাগে কথা কইব, আমি এটা থাকতে মেনে নিতে পারব না। তো আমি বললাম আমি দেশে যাবো গা, আমি আর ঢাকায় থাকুম না, আমি যদি কোনোদিন দেশেতে ঢাকায় আসি তাহলে আমি আপনার বাড়িতে যাবো, আপনার বাড়িতে আমি চিনি। সেই আশায় সে আমার ছাড়লো, আমি দেশে গেলাম, 10-11 দিন ছিলাম, 12 দিনের দিন আমার আর পড়ান ঠিকই না, মিশে লাগে তো ফোনে আমার কথাবার্তা চলতে আসে এনি টাইম, কিন্তু আর মায় আমার সবসময় কইতো কথা কম কবি, কথা কম কবি। বাড়িতে যাওয়ার পর থেকে আমার মাইকে আমাদের একটু পোল্টে ভাব, কথায় বোঝা গেল। আমি মনে মনে ভাবি আমার খেতে দিয়ে হ্যাঁ লাভ কি, মায়া বিয়া না দিলে বুঝলাম লাভ, তো হ্যাঁ থেকে সরে আমার লাভ হইলো কি। এখন আমি কি করু, মিশুরে কই মিশু আমার ভালো লাগে না, আমি পড়ি, কয় ঠিক আছে। তখন 28 তারিখ রাইতেই কথা, 29 তারিখ সকালবেলায় কথা গায়ে আমি পড়ছি, কিন্তু স্যারে জানে না, আর আমি জানাইনি যে আমি ঢাকায় এসে পড়ছি। তো আইসা ওকে বাড়িতে উঠলাম। এরপরে আমার একটা বন্ধু ছিল, বন্ধু কই যেখানে চাকরি করতাম ওইখানে একটা ফ্রেন্ড ছিল আমার, ও হাফিজ ছিল, ওর বাসায় দেখা করতে গেছি। ও আবার স্যারের গোয়া দিয়েছে, স্যার আপনার ছেলে তাই ছিল, আমার ছেলে রাসেল, হ কেউ হয়তো দেশে, না না স্যার বিকালে দেখা করে গেছে। আমারে স্যারে ফোন দিয়েছে সন্ধ্যাবার, তুই কই, আমিও মিথ্যা তো গেছি, আমি তো আমার মাথায় যে নাই ওইন্দা ওই আর কয়া দিতে পারে। এর মধ্যে দেশের থেকে ফোন দিয়ে এর কাছ থেকে খরচের টাকা পয়সা আমি নিতাম, কিন্তু আমার উদ্দেশ্য এত থেকে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করুম না, এই উদ্দেশ্য। কিন্তু ওর মায়ের জাস্ট বোঝানোর জন্য আমি চলে গেছি। পরে আমার বলে যে তুই সত্যি করে কত রাসেল তুই কই আসস, আমি কি বাজারে, তো কয় তুই তো ঢাকায় আসছ আজকা। সাথে সাথে আমার মেমোরি থাকে বল হাই আবদুল্লাহ কয়ে দিছে, কই আমি আয়া পড়ছি, আমি তোমার কই নাই কইতাম, আমি থুতু মুতু হয়ে গেছি কি কুমার। ঘরে যাই করলাম, নিশু দেখো এই ব্যাপার ফ্লাশ হয়ে গেছে, আমি যে ঢাকা আসছি কিভাবে এইভাবেই। আপনি তো বেশি বুঝেন, আপনি কে লেগে ছেড়ে লাগে দেখা করতে গেছেন, লগে 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 বেঁচতে আইসে, রাস্তা দিয়ে আইতাছে আর ফোনে করতেছে, তোর আমি পাইলে আজকে মাইরালাম। আমি তো ডরে ঘরে একটা ঘরা ছিল, বারাটিয়া ঘরে যা পলাইয়া রয়েছি। এবার এই রাস্তায় নিশু আর নিশুর মায় কয় তুই ঘরে যা থাকা দেই কি করে, বিচ্ছাই বুঝে তার পায়নি, বাড়িটা ঘরে তার ঢুকবো না, ওকে ঘরে এই বিচ্ছাই বুঝাই গেছে গা। হ্যাঁ গিয়ে যাওয়ার পরে আমার কয় রাসেল তুই এখন কি করবি, তোর ডিসিশনটা কি। আমি ডিসিশন জানিছি তাই মুস্তফা বাদ, আমি কি বাদতে লাগে টোটাল বেকার লাগে, আর আমি চিনি না এরকম পরিস্থিতি। ওগুলোকে তো পুরো দেখাইতেছে আমি আপনার মেয়ে লাগে সব ছেড়ে দিছি। তারপরে এই নিশু আমারে কইতেছে এখন কি করবেন তাহলে আপনি, আমার এই চাকরিটাও গেছে গা, আমি এখন টোটাল বেকার, দেশে 15 দিন থেকেছি, কাজ কাম নাই। তো এর ভিতরে আমার মায় আমার হঠাৎ করে ফোন দিল, কয় কি রে তুই তো দেশে এতদিন কোনোদিন থাকস নাই, কি হয়েছে তোর।
আমি কি না কিছু হয়নি, আর এত কিছু হয়ে গেছে আমার মাই জানে না। ও ঘরে থাকার 5-7 দিন পরেই গেলো, রাসেল কাজ কাম কর একটা। আমি কি একটা কাজ করুম, আমার গাড়ি শিখার ইচ্ছা, ড্রাইভিং শিখুম, আপনি আমার ড্রাইভিংটা শিখাই দেন, চাকরি আমি একটা বাস করে নিতে পারবো, পারবি তো? আমি কি এই কয়া ওর মায় আমার 1 মাস ঘুরাইছে। নিশুর মা? হ্যাঁ। আচ্ছা। ড্রাইভিং শিখামু, তুই টেনশন করিস না। আমি কইছি তোর ড্রাইভিং শিখামু, তোর আমি বিদেশ পর্যন্ত পাঠামু, তুই যাবি? আমি কি আমি যাবো। তোর ড্রাইভিংটা শিখা তোর আমি বিদেশ পাঠামু। তো ওই আশায় আমি আর নিশুরের একদিনকার আগে কি লিয়া দিন একটু ঝগড়া লাগলো, ওই আমার বকা দিছে জিদ্দের মাথা। পরে আমি একটা লাঠিতে বাড়ি মারছি। খবর পেয়ে আইসে ওর মায় আমার একটা থাপ্পড় মারছে ঘরের ভিতরে, ঠিক আছে তুই বাইরে অক্ষণে। পরে আমি বাইরে গেলাম, মিশিয়ে গেলাম, তুমি আমার ফোন দিও। ওই আর বড় বোনের বাসায় গেছে গা, আমিও পিছিয়ে ফলো করতে গেলাম। ওইখানে গেছি, ওকে বাসায় গেছি। ওকে বাসায় যে গেট খুলছে, গেট বাড়িতে মানে গেট খুলছে, তো যাতে গেট সিটকিন না লাগাতে পারে কারণ আগে আমি হাত ঢুকাই দিছি। হাত ঢুকাতে আমার ওই যে অনেক জোরে একটা চাপ দিছে, এই জায়গায় আমি হাড্ডিতে ব্যথা পেয়েছি, আমার ব্যথাটা এখনো মাঝে মাঝে ওঠে। তো ঘরে গেলাম, মিশিয়ে গেলাম, তুমি চলো আজকে তোমার আমি জামগা। মিশিও রাজি, সবাই রাজি। ওনার মায় আমারে এই অনেক থাপড়াইতেছে, অনেক মারতেছে, তারপরে একটা লাঠি দিয়ে বাড়ি মারছে, বাড়িটা আমার গাড়ির উপরে পড়ছে। ওই ব্যথায় আমি অনেক চিখের বেড়া কাঁদছি। পরে নিজের মাথায় নিজের জিদ দিয়ে গেট ওয়ালের ভিতরে 4-5টা বাড়ি মারছি মাথা। পরে ওরা অন্য ঘরে নিয়ে আটকায় রাখছে। পরে ওই দিনকার জোর করে লয়ে আমি গেছি কারণ কই যাবো, ঘুরতাছি গাড়তাছি, লাস্টে ওই মোস্তফার লাগে আবার যোগাযোগ করছি। হ্যাঁ আমার বুঝায় হনে আবার পাঠাইলো। ওর মেয়ে আমার ফোন দেয়, আমি নারী নির্যাতন মামলা দেবো তোর নামে। ঠিক আছে নারী নির্যাতন মামলা দিয়ে আপনি। পরে ওর বোন একটু ভালো ছিল, তো ওর বোনের বাসা আমার 20 দিন ডাকছে। তো ওই 20 দিনের বাসা থাকলাম। ফেব্রুয়ারির 1 তারিখে পাশের ঘর খালি হয়েছে, ওই ঘরে আমি ঢুকছি। ওর বিয়ে করলাম, হুজুর দিয়া বিয়ে করছিলাম। তখন টাকা পয়সা ছিল না, টাকা কই পাবো আমি। পরে যে আমার যে একটা ফ্রেন্ড আছে না, ও হাফেজ ছিল, ও মানে কলমে টলমে পরে ওই নিয়মকরণ দিয়া বিয়ে পড়ায় দিছে। কইছে বিয়ে, আমি জিজ্ঞাসা বিয়ে ফরজ হয়েছে? ফরজ হয়েছে। পরে বিয়ে পড়াইছে, ওইভাবে চলতেছি, টাকা নাই, খাইতে পারি না, কি করুম। পরে ওকে বাড়ির সামনে নিচে দাঁড়ায় আমি চিন্তা করতেছি কি করুম। পরে একটা রিক্সাওয়ালার সাথে আমার দেখা হইলো। আমার সামনে রিক্সাওয়ালাটা প্যাসেঞ্জার নাম হইলো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই রিক্সা কত টাকা জমা? জিজ্ঞাসা করলাম, বললাম সব বিস্তারিত। ভাই এই ব্যাপার, আমি বিয়ে শাদী করছি। ও আমার গুলো, ভাই রিক্সা চালাইলে ঘরে কোনো অভাব থাকে না। লজ্জা শরম ফালা, ওই এলাকার বাইরে একটা রিক্সা গ্যারেজ ছিল, আমি সেই গ্যারেজে ঢুকলাম। আমার রিক্সা দিব না, অন্য একটা গ্যারেজে গেলাম। ভাই দেন আমার এই ব্যাপার অনেক কষ্ট হইতেছে। আমার বউলে আমি খাইতে পারতেছি না, আমার বউ না খায়া থাকে। পরে ওই গ্যারেজের ম্যানেজারটা দেশি ছিল, কয় ঠিক আছে যাও ভাই, তোমার একটা রিক্সা দিমু আমি। ওই রিক্সা আমি প্রথমে একটা খ্যাপ মারছিলাম আপনার গুলিস্থান থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত 20 টাকা দিছে। ওইখান থেকে আবার লক্ষ্মীবাজার একটা স্টুডেন্ট খ্যাপ নিলাম, ওইখানে 20 টাকা দিছে। এই 40 টাকা খ্যাপ মাইরা আমি দিয়ে আর খাড়াইতে পারি না, আমার ভিতরটা শুকায় গেছে গা। পরে পানি খেলাম 4-5 গ্লাস, খায়া অনেক সুন্দর পড়েছি। একটা রিক্সা এলাকায়, বাবা তুমি কান্দো কে? কইতে পারি না যে আমি বিয়ে করছি বয়সে। 360 টাকা হয়েছে আমার কাছে তখন। চলে গেছি 60 টাকা রিক্সা জমা দিয়া, হাত মুখ দিয়া ফেরি স্টেশনে চলে আসে, মিশতে বুঝতে না পারে। ওরি দিয়া চাইল ডাইল মোটামুটি 2-4 দিন চলার মতো সবকিছু করে আলাইছি। পরে এই রিক্সা চালাইতাছি 9 মাস রিক্সা চালা আমি কালা ভূত হয়ে গেছি গা। ধর আমি বুক করতাম, রোহিতের কাজ করি, তো এই অবস্থা। তারপরে এর ভিতরে ওর একটা প্রাণের চাকরি পেয়েছি। আবার রিক্সাওয়ালা কথা কইতে প্রাণের দুধ বেছে কথা কইতে ওই চাকরি নিয়ে আনিছি, 9,000 টাকা বেতন দিব। চলতাছি এর ভিতরেই ওর পেটে একটা বাচ্চা এসে পড়ে, অ্যাক্সিডেন্ট, কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। ওকে। সেই বাচ্চা আসা পরে ওনার মায় পুরা বাড়িতে বাচ্চারা কিভাবে ফালাই দিব। আমি কি তুমি তোমার বিবাহিত স্ত্রী হয়ে থাকো, আর যদি আমাকে তোমার স্বামী হিসাবে মানো, তাহলে আমার কথাই শুনবা তুমি। ওইভাবেই ফাইনাল বাচ্চা ফালাইবো না। এই প্রায় 9 মাস হওয়ার পর থেকে আমার মার লাগে একটা মিল হয়ে গেল গা। মিল হয়ে যাওয়ানে তখন ওর মারে আমার একটু দেখলো, কথাবার্তা কয়, তখন ওর বাড়িতে আমার ভিতরে একটা ফাটল ধরাই দিল। পরে ওর মায় আমার কাছ থেকে নিয়ে গেল, মানে আমারই যাইতে দেয় না। পরে আমি গেছি মতো আমার এই ক্রিকেট খেলার স্টাম্প ফেলে দিয়ে আমার অনেক এগুলো অনেক মারছে। প্রায় অনেক দিন পর বিছনায় ছিলাম। ওর মায়, আমি আমার বউয়ের কাছে গেছি দেখা। ওকে। ওকে যে বিয়ে করেছেন এটা কি আপনার ফ্যামিলিতে জানে, মানে আপনার বাবা মা জানে? জানতো, কিন্তু কেউ ছিল না, নিজস্ব লোক। তারপর আমি এখান থেকে আমি কাঁদতে চলে গেছি গা। তখন বাচ্চা হইব ডেলিভারি, তখন আমার ছোট বোন ওই যে তুলি আমার ফোন দিয়ে, রাসেল ভাই এই ব্যাপার মিশুতে হাসপাতালে। পরে এর ভিতরে ওর মার একটু ক্রাইম ছিল, সেটা আমি বলবো না। পরে এটা যে কোনো একটা কারণে পুলিশ র্যাব ধরে নিয়ে গেল ওর মারে। ওই আমার বাচ্চা হইলো, ওর মায়ে রোজার 20 দিনের দিন ছাড়া পাইয়া আমার আবার মারছে স্টাম্প দেওয়া। তারপর আমি সাথে সাথে ওর মার বাসায় পুলিশ নিয়ে গেছি। পুলিশের সামনে ওরা জিজ্ঞেসে তুই ওর ভাত খাবি? আমার কাছে না, আমি ওর ভাত খাবো না। পরে আমি নাই মায়া পড়ছি। 2 দিন পরে আমার ফোন দিছে আপনার গললান 1 ঘন্টার ভিতরে। তখন আমি রিক্সা চালাইতেছি সদরকারে, 1 ঘন্টাতে গললান। তখন টাকা ছিল প্রায় 1,500-2,000 টাকা মতো ছিল। পরে ইমার্জেন্সি একটা গন নিলাম 500 টাকা দিয়া, ওরে নিয়ে এলাম। বাচ্চা হইলো, এই বাচ্চা নিয়ে
আবার ওর মায় মিললো, আবার আমার কাছ থেকে ওর মায়ের লয়ে আয়া পড়লো, মিশরে লয়ে আয়া পড়লো। এর ভিতরে বাচ্চা কিন্তু বড় হয়ে গেল প্রায় 2.5 মাস। তখন এই জিদ করে বাচ্চা আমি পলে দেশে লয়ে গেছি গা। 2.5 মাসের বাচ্চা দেশে না 7 দিন রাখছি, দেখতেছি ছেলেটার খুব কষ্ট হইতেছে। ওরা নিয়ে গেছি, দেখি বাচ্চা টানে নিশা আমার লাগে দেশে আয়া পড়ে, কিন্তু নিশা রাহেনি। আমার ডাইরেক্ট কয় আমি অন্য জায়গায় বিয়া পাবো, তা তোর কাছে আমো না। এই কথা হুই না, আমি আবার আয়া পড়ছি হারানের ভয়ে। তখন থেকে মিশু আস্তে আস্তে আমার সরে গেল গা। আবার বুঝাইলাম, আবার আনলাম, কিন্তু আইলো না পরে। তখন পোলাটার আমি গেলে আমার কাছে তেমন একটা দেয় না। আর মিশু তো আমার দেখতে পারে না, আমার 2টা নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলা রাখছে। এখন হচ্ছে আপনার এই অবস্থা। জি। ওকে, কেন বললেন এই গল্পটা আজকে জীবন গল্পে? এই গল্পটা আমি বলছি একটাই কারণ, যে আমি যেখান থেকে যেখানে আইছি, কিন্তু আমার অনেক সুন্দর স্বপ্ন ছিল যে আমি ফিল্ম অভিনয় করব। আপনার স্যারের কি অবস্থা? সে ওই আগের মতোই আছে এখন। না, আপনাকে দেখাশোনা করে এখন? এখন আমার সাথে হালকা পাতলা যোগাযোগ আছে। না, আপনাকে ছেলের মতো এখন দেখে? ছেলের মতো সে দেখে কিনা আমি জানি না, কিন্তু তার সাথে সামনে আসলে বলে এখনো ছেলের মতো তোর আমি দেখি। একটা মানুষ সারাটা জীবন ওয়েট করে একটা ভাগ্যের জন্য, একটা ভালো জায়গার জন্য। আপনার স্যার আপনার প্রতি কি ইন্টারেস্ট ছিল আমরা জানি না, বাট আমাদের কাছে অভাবনীয় লেগেছে বর্তমানের এই যুগে কেউ এরকম পেট্রোনাইজ করতে পারে। সেখান থেকে আপনি এরকম একটা সম্পর্কে গেলেন। আসলে বিয়ের সম্পর্কটাই খুব জটিল একটা জায়গা। এটা যদি খুব পিসফুল না হয় তাহলে একটা মানুষকে শেষ করে দিতে পারে। আর আপনার জায়গাটা থেকে আপনার শিক্ষা ব্যাকগ্রাউন্ড বা সব কিছু মিলিয়ে শুধু ফেস দেখে এরকম একটা জায়গায় যাওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেটাই হয়তো আপনি আজকে এখানে বলতে এসেছেন। আমরা প্রথম গল্প আরিফার গল্পে যে জায়গাটায় ছিলাম, সেখান থেকে একদম পুরোটাই টার্ন করে অন্য একটা গল্প। একটা হচ্ছে ফ্যামিলি না থাকলে যেটা হয়, সেটা ফ্যামিলি থাকলেও অনেক সময় ডিরেইলড হয়ে যেতে পারে ছেলেমেয়েরা। প্রিয় শ্রোতা, আজকে আর কোনো মন্তব্য করতে চাই না এই কারণে যে এরকম ভুল আমাদের সমাজে প্রতিনিয়তই হচ্ছে। আপনারা ভুল থেকে সচেতন থাকুন, কারণ আমরা যত কিছুই বলি না কেন ভুল আমাদের হয়েই যায়, কিন্তু এই ভুল থেকে যতটুকু নিজেকে সেভ করা যায়, যতটুকু এসকেপ করা যায়, ততটুকুই হচ্ছে মানে বেটার। বিকজ হিউম্যান লাইফ ইজ অল অ্যাবাউট এরর। ভুল হবেই, কিন্তু সেই ভুল থেকে যতটুকু পরিমাণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। সো বিল্লাল হচ্ছে আপনার অরিজিনাল নাম, পরবর্তীতে রাসেল নামে ডেকেছিল আপনার স্যার। বিল্লাল, আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনি বর্তমানে কত বছর বয়স? 24 বছর। 24 বছর বয়স। আপনার প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি, ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার পাসপোর্ট জমা দিয়েছি বিগত 1 বছর আগে। আপনি কি বিদেশ চলে যাবেন? জি, এরকম একটা চিন্তাধারা, কিন্তু আমি এখন ছেলেকে দেখতে পান না? এখনো কনফার্ম না আমি যাব। ছেলেকে দেখতে পান আপনি? আপনার নিজের ছেলেকে মাঝে মাঝে দেখতে যাই। দেখতে যান? দেখতে দেয়? দেখতে দেয় আর কি, ওই গালাগালি ধরে, তাও আমি যাই। কিন্তু আপনি আপনার ছেলের দুধের পয়সা যদি জোগাড় করতে না পারেন, এটা তো আপনার ওয়াইফ আপনার প্রতি রাগ করবেই। তখন ছিল। এখন কি অবস্থা? এখন আমি মোটামুটি সবকিছু, আমার ছেলের টোটাল খরচ আমি দিই। ঠিক আছে, এটা তো ভালো নিউজ। আপনি তো ছেলেকে দেখতে পান, একটা সাপোর্ট আছে, সম্ভাবনা আছে। আপনার ওয়াইফ কি বলে? আপনাকে আর বিয়ে, আপনার সঙ্গে সংসার করবে না, অন্যদিকে চলে যাবে, এরকম কিছু? লাস্ট কইছে কিছুদিনের ভিতরে আমার একটা ডিভোর্সের কাগজ লিখে দিয়ে দেব। যদি সেটাই হয় আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নাই এখানে। আপনি তো জোর জবরদস্তি করতে পারবেন না। একটা সংসারে জোর জবরদস্তি করে একটা সময় পর্যন্ত রান করা যায়। এখানে একটু কথা আছে। হ্যাঁ বলেন। কথাটা হচ্ছে 1 মাস আগে ও আমার সাথে আবার আইসা পড়ার প্ল্যান করেছিল, তুমি ঘর নাও। আমি ঘর নিছি। ওই তো